জুলফিকার ভাই, শুরু করলাম নাকি? জি স্যার। ওকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমাদের এই রিসেন্ট আপডেট লাইভ সেশনে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আরমান হোসেন, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন। আজকে আমাদের টপিকস মানকি পক্স অ্যান্ড ইমার্জিং থ্রেট টু হিউম্যান। আমরা আজকের ক্লাসটাকে একটু মানকি পক্সের গতানুগতিক যে ক্লাসগুলো আগে হয়েছে বিভিন্ন জায়গায় তার থেকে একটু আলাদাভাবে নেব। কারণ আপনারা জানেন, আমরা আজকে যে ক্লাসটা নিচ্ছি রিসেন্ট আপডেটেড জেনেসিস এর আসলে পার্ট টু মেডিসিনের, আমাদের সবসময় ফোকাস থাকে আসলে এক্সামিনীদের, যারা মানে ভেরি রিসেন্টলি পরীক্ষা দিয়েছেন কয়েকবার বা সামনে দিচ্ছেন কয়েকবার, খারাপ করতেছেন। আমরা আসলে সবসময় ফোকাস থাকে তাদের। যে নেক্সট যারা আমাদের সেশনে পরীক্ষা, জানুয়ারি 25 সেশনে পরীক্ষা দিচ্ছেন, তাদের উপর বেস করেই আমাদের এই লেকচারটা। অন্যদের জন্য আশা করি উপকৃত হবে, তবে আমরা আসলে পরীক্ষা এই লেকচারটাকে একটু পরীক্ষা ভিত্তিক সাজিয়েছি। নর্মালি গতানুগতিক একটা ইমার্জিং ইনফেকশন যখন আসে, সেটাকে ম্যানেজমেন্ট, প্রিভেনশন, এই জিনিসগুলোর উপর অনেক বেশি হাইলাইট করা হয়। বাট আমাদের ক্লাসটা যেহেতু একটা রিসেন্ট আপডেট আমরা শুরু করেছিলাম, যে সো আমাদের ক্লাসটা হবে একটু পরীক্ষা ওরিয়েন্টেড। আমরা পরীক্ষার জন্য মানকি পক্স কি কিভাবে রেডি করব। আমরা মানকি পক্স সম্পর্কে আসলে এই মুহূর্তে আপনি খুব বেশি জানারও কিছু নাই, খুব বেশি জানা যায়ও নাই, খুব বেশি স্ট্যান্ডার্ড কোনো গাইডলাইনও নাই। ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল কিছু জিনিস ম্যানেজমেন্ট হচ্ছে, ট্রিটমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে, বিভিন্ন ধরনের মতবাদ আছে। বাট অ্যাজ এ হোল আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যে একটা এক্সামিনির মানকি পক্স সম্পর্কে এই মুহূর্তে কতটুকু জানতে হবে এবং আমরা কতটুকু কিভাবে রেডি করা থাকবে, সেটার জন্যই আসলে আজকের আমাদের এই লাইভ সেশন। এবং আজকের লেকচারটা মোটামুটি বিভিন্ন জায়গা থেকে আমাদের কালেকশন, হয়তো অনেক আপনারা যারা লেকচার করছেন কিছু স্লাইড আসলে খুব সেম হবে। এর কারণ হচ্ছে আসলে মানকিপক সম্পর্কে আমাদের খুব বেশি জানা কারোই নাই, যেহেতু এটা ভেরি রিসেন্ট আপডেট। সো আমরা আজকের যে লেকচার গুলোকে সাজাবো জাস্ট আমরা পরীক্ষা ওরিয়েন্টেড, এবং আপনারা আমার মনে হয় এই লেকচারটাকে ফলো করলে, এই লেকচারে যে যে কন্টেন্ট গুলো আছে এটুক জানলে এই মুহূর্তে মানকিপক্সের এর চেয়ে বেশি কিছু জানা প্রয়োজন নেই। সো যারা পার্টিসিপেন্ট আছেন তাদের জন্য আমরা এখন শুরু করব। আমরা নেক্সট স্লাইডে যাওয়ার আগে, মানে আমরা জাস্ট আপনাদের জাস্ট একটু গেস করার জন্য, যদি আমরা একটু শুরু করি এইভাবে, যে আমাদের এই যে স্লাইডটা মানকি পক্স এন্ড ইমার্জিং থ্রেট টু হিউম্যান, এই যে আমাদের স্লাইডের পাশে যেই ছবিটা আছে, দিস ইজ এ টিপিক্যাল র্যাশ অফ মানকি পক্স। এই র্যাশটা মানকি পক্সের কোন স্টেজের র্যাশ, কেউ কি বলতে পারবেন? এটা দিয়ে আমরা শুরু করব। জাস্ট আমরা পরবর্তীতে হয়তো এটা আমাদের ধারণা হয়ে যাবে, আমরা এরপরে এগুলো পারবো কোন স্টেজে কোনটা হয়। বাট এইটা এই মুহূর্তে কোন স্টেজ আছে, কেউ কি একজন বলতে পারবেন? কেউ না? কেউ না পারলে আমরা শুরু করি। এটা হলো আসলে বেসিক্যালি স্টেজ 5 মানকি পক্সের। আমাদের যে র্যাশ থাকে, র্যাশের 5টা স্টেজ আছে, আমরা এগুলো পরে দেখাবো। দিস ইজ দ্য ফাইনাল স্টেজ বা স্টেজ 5 আছে। সো আমরা তাহলে শুরু করি। তো আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের আজকের লেকচারটা হলো যে হোয়াট উই হ্যাভ টু নো অ্যাজ এ এক্সামিনি। আমরা এই জিনিসগুলোকে হাইলাইট করি। মানকিপক সম্পর্কে আমরা অনেক বেশি, চাইলে আপনি এখন গুগলে সার্চ দিলে, বিভিন্ন জায়গায় সার্চ দিলে অনেক আসবে। বাট আপনি পরীক্ষার জন্য এত এক্সামিনি আপনি কতটুকু জানবেন, আপনাকে কতটুকু না জেনে পরীক্ষার হলে যাওয়া যাবে না। সেটা হলো আমাদের মূল টার্গেট, এবং সেটা আমার কি কাজে লাগবে। আমরা যদি বলি তাহলে মানকিপক্স আমার কিভাবে আসতে পারে পরীক্ষায়, দেখেন। আমরা যেটা শুরুতেই নাম দিয়েছিলাম যে আমাদের আজকের সেশনটার নাম হলো রিসেন্ট আপডেট সেশন। তো রিসেন্ট আপডেটের ক্ষেত্রে আমাদের কি থাকে, আইইউ এর যে 5টা ভাগ, সেক্ষেত্রে আমাদের রিসেন্ট আপডেটের একটা অপশন আছে, সেখানে পাবলিক হেলথ একটা পার্ট আছে। সো আমাদের রিসেন্ট আপডেটের এবং আমাদের যেটা ইথিক্স একটা পার্ট আছে, ইথিক্স এর একটা পার্ট হলো মেডিকেল ইথিক্স আর একটা পাবলিক হেলথ ইথিক্স। সো এটাকে দুইটা ভাবে আপনি রিসেন্ট আপডেট ম্যানেজমেন্ট হিসেবে আসতে পারে, এটাকে পাবলিক হেলথ ইস্যু হিসেবে আসতে পারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আইইউই। দেন ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট টপিকস ফর রিটেন, রিটেন স্পেশালি ফর এসিকিউ, কারণ এটা একটা
আমরা যেটা বলি যে বিভিন্ন মেডিসিনের ক্ষেত্রে আমরা সবসময় যেই জিনিসগুলো শুনি যে র্যাশের ডিডি হিসেবে আমাদের বিভিন্ন সময় ফিভার উইথ র্যাশ বা একিউট র্যাশ এরকম যদি চিন্তা করি আমাদের মাথায় অনেকগুলো ডিডি কাজ করে। সেই ডিডি হিসেবেও কিন্তু এটা রিটেনে অ্যাসে করতে একটা ভেরি ইম্পর্টেন্ট, এন্ড হসপিতে এটা পিক্টোরিয়াল, যে আমি যেটা শুরুতেই আমরা বলছিলাম যে আমাদের ছবিটা যেটা স্টেজ 5 র্যাশ ছিল। সো এরকম বিভিন্ন স্টেজের র্যাশ দিয়েও আসতে পারে। মানকি পক্সের অন্য সিনারিও দিয়ে একটা র্যাশ দিয়ে আপনাকে মানকি পক্সকে আপনি কিভাবে চিকেন পক্স থেকে আলাদা করবেন, নিজের থেকে আলাদা করবেন, এরকম কিন্তু অস্তিত্ব আসতে পারে। এবং যেহেতু এর সাথে ভ্যাকসিনের সম্পর্ক আছে এবং ভ্যাকসিন ইটসেলফ ইজ একটা পাবলিক হেলথ ম্যানেজমেন্ট, কারণ এটা একটা প্রিভেন্টিভ জিনিস। সো এইটাকেও ভ্যাকসিন নিয়ে কিন্তু আমাদের কোভিড ভ্যাকসিন নিয়ে আমরা অনেকদিন করছি, চেষ্টা করছি। এবং কোভিড ভ্যাকসিন নিয়ে সরাসরি কোনো কোশ্চেন এফসিবিএস এখন না আসলে ভ্যাকসিনের কমপ্লিকেশন হিসেবে যেটা ভ্যাকসিন ইনডিউসড ইমিউনোথ্রম্বোসাইটোপেনিয়া হয় বা ইমিউনোথ্রম্বো, ওইটা থেকে কিন্তু আমাদের আইইউতে একবার কোশ্চেন এসেছিল। সো মানকি পক্সের ভ্যাকসিন সম্পর্কেও কিন্তু কোশ্চেন আসতে পারে। সো আমরা যদি যেটা শুরু করছিলাম এক্সামিনি হিসেবে আমাদের প্রিপারেশন হবে এরকম, যে আমরা একটা আইইউ এর জন্য রেডি করব, এটা পাবলিক হেলথ ইস্যু হতে পারে, এটা আমাদের ম্যানেজমেন্ট পারপাস হতে পারে, রিটেন অ্যাসিডের জন্য আসতে পারে, ওসপি পিক্টোরিয়ালে আসতে পারে, এবং ভ্যাকসিন এসে একটা শর্ট নোট। সো আমরা এই চারটা ক্যাটাগরি যাতে কাভার হয়, আমাদের আজকে লেকচারটা আসলে সেইভাবেই তৈরি করা। তারপরও বেসিক যেহেতু আমরা একটা একটা এপিডেমিওলজিক্যাল জিনিস বা আমরা একটা পাবলিক হেলথ ইন্টারন্যাশনাল কনসার্ন যখন পড়বো, আমাদের কিছু এর বেসিস যেটা ইন্টারন্যাশনাল কনসার্নের জন্য এর যে এপিডেমিওলজিক্যাল গ্লোবাল যেই আমাদের যে সিনারিওটা, এটা আমাদের একটু জানতে হবে। সেই হিসেবে আমরা ইন্ট্রোডাকশনটা শুরু করব। সো মানকি পক্স আমরা সবাই জানি, ইটস এ মানকি পক্স বা অ্যাবপক্স যেটাকে বলি, এটা একটা ভাইরাল জেনেটিক ডিজিজ। It was discovered in 1958 in a colonies of monkeys kept research for Denmark. So ডেনমার্কে এটা 1958 এ প্রথম ডায়াগনোসিস হয় মানকির মধ্যে, তখন এই কারণে এটাকে মানকি পক্স হিসেবে বলা হয়। এবং হিউম্যান monkeypox was first identified in a 9-month child, old boy, that was in 1970 in the Democratic Republic of Congo. সো এটা হলো আমাদের একটা বেসিক ধারণা, যে আমরা একটু যদি বলতে পারি 1958 এ প্রথম ডায়াগনোসিস হয়, হিউম্যানে প্রথম পাওয়া যায় 1970-তে, কঙ্গোতে এটা পাওয়া যায়। সো এটা হলো আমাদের একটা কমন কথা। এই মানকি পক্স, যেহেতু পক্স শব্দটা আছে, স্মল পক্স যতদিন ছিল পৃথিবীতে, স্মল পক্স এর জন্য যে ভ্যাকসিন দেওয়া হতো 1970 থেকে 1980 পর্যন্ত, যখন থেকে আমরা স্মল পক্স ইরাডিকেশন কথাটা চলে আসছে, তখন যে ভ্যাকসিন দেওয়া হইতো স্মল পক্স এর জন্য, এই ভ্যাকসিনটা অলমোস্ট ইফেক্টিভিটিটা তার এতই বেশি ছিল যে মানকি পক্সকে সে প্রোটেক্ট করতো। সো মানকি পক্সটা ওই সময়টাতে আর আসলে খুব বেশি ইমার্জ বা রিমার্জ যাই বলে কিছুই করেনি। আফটার ইরাডিকেশন, যখন স্মল পক্স এর ভ্যাকসিনটা বন্ধ করে দেওয়া হলো, তখন কিছু কিছু জায়গায় আসলে এটা ইমার্জ হিসেবে সেন্ট্রাল ইস্ট এন্ড ওয়েস্ট আফ্রিকাতে প্রথমে এটা আসা হলো। এবং মোস্টলি আপনার যদি 2022 সালের আগ পর্যন্ত আমরা চিন্তা করি, তাহলে এটা আসলে মেনলি আফ্রিকাতেই কনফাইন ছিল। সো আমরা যেটা বলছিলাম, এটা ইমার্জিং থ্রেট, আমরা বাই ডেফিনেশন জানি ইমার্জিং ডিজিজ গুলোকে আমরা কি বলি। ইমার্জিং ডিজিজ হইলো আইদার নিউ ভাইরাস অর এমন কিছু ভাইরাস যেটা সম্পর্কে আমরা খুব বেশি জানি না, যার ট্রিটমেন্ট সম্পর্কে আমাদের ধারণা নাই, দ্যাট ইজ ইমার্জিং ডিজিজ। সো এটা নট এ নিউ ভাইরাস, বাট যেহেতু এটা সম্পর্কে আমরা খুব বেশি জানি না, একটা নির্দিষ্ট এরিয়াতে কনফাইন ছিল, এখন বাড়তেছে, সো এটাকে আমরা ইমার্জিং হিসেবেই ট্রিট করব। এখন দেখেন যেটা আমরা বলছিলাম যে পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটাকে ডিফাইন করছে, এটা কখন থেকে করছে? ইট ওয়াজ ফার্স্ট যখন মে 2022-তে এটা ডিক্লেয়ার করলো, শেষ করলো কত? মে 2023-এ। এই সময়টাতে যখন একটা সাস্টেন অনেকগুলো ডিজিজ আমরা গ্লোবাল বিভিন্ন জায়গায় কেসগুলো হলো, তখন এটাকে একটা পাবলিক হেলথ অফ ইন্টারন্যাশনাল কনসার্ন তৈরি করা হলো। এবং সেকেন্ড ওয়েভ যেটা আমরা বলি, এটা হলো ফার্স্ট ওয়েভ যদি বলি, সেকেন্ড ওয়েভটা হলো জাস্ট এই যে লাস্ট মান্থে আমাদের যে 14 আগস্ট, তারা এটাকে সেকেন্ড ওয়েভ হিসেবে পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন হিসেবে ডিক্লেয়ার করে। এখন গ্লোবাল ডিস্ট্রিবিউশনটা যদি দেখেন, গ্লোবাল ডিস্ট্রিবিউশনটা সেই আমরা যদি 1 জানুয়ারি 2022 থেকে যাই এবং 30 জুন পর্যন্ত 2022-এ ছিল, দেখেন কনফার্ম কেস ছিল 99,176, ডেট ছিল মাত্র 208, এবং 116টা কান্ট্রিতে রিপোর্টিং কেস ছিল। এটা ছিল 2022-এ। 2024-এ এসে দেখেন আমাদের অলমোস্ট মোর দেন 16,000 সাসপেক্টেড কেস ছিল, কনফার্ম কেস ছিল
2863, এবং ডেথ দেখেন 537, এবং এটা হলো আফ্রিকান ডাটা। সো দেখেন আপনি আগের বার কেস ছিল প্রায় অলমোস্ট 1 লাখ, ডেথ ছিল মাত্র 208টা, আর এইবার আমার কেস ছিল মাত্র 2863টা কনফার্ম কেস, তো ডেথ কিন্তু ফ্যাটালিটি রেটটা কিন্তু অনেক বেশি। এবং আদার দেন আফ্রিকা, সুইডেন, পাকিস্তান, ইভেন চায়নাতে এই জিনিসগুলো অনেক বেশি পাওয়া গেল। তারপরে 2022 থেকে একসাথে যদি আমরা অ্যাডজাস্ট করি, দেখুন 18ই আগস্ট পর্যন্ত টোটাল কেস ছিল, কনফার্ম কেস এটা 5940, টোটাল ডেথ 48। এটা 1লা জানুয়ারি 21 কথা, কান্ট্রি রিপোর্টিং হলো 15 কেস। আর 24-এরটা যদি আসেন দেখেন, টোটাল কেস 3562, 26 ডেথ, 12টা কান্ট্রিতে রিপোর্ট করছে। আমরা লেটেস্ট আসবো, আমাদের সবচেয়ে লেটেস্ট ডাটা আমরা যেটা পেয়েছি 22শে সেপ্টেম্বর, এর গত লাস্ট মাসের, সেটা এগুলো কিছু আমাদের পড়ানোর কিছু নেই। এই ডিজিজ গুলো, এই কনফার্ম কেস অন্য দেশগুলোতে আছে, এগুলো জাস্ট একটু দেখে রাখার জন্য। এইটাও জাস্ট ওই যে 2024-এর জুন পর্যন্ত কোন কোন দেশে হয়েছে, তাদের নোটিফিকেশন রেট কত, ডিজিজ কত, এটা আমরা দেখাবো না। এইটা হলো আমাদের লেটেস্ট ডাটা, এটা লাস্ট আপডেট। এই যে আমাদের গত 22শে সেপ্টেম্বর 2024, যেটা হলো আমরা যদি সাসপেক্টেড কেস ছিল 31,427, ইনক্লুডিং 844 ডেথ। আপনি দেখেন কেস ফ্যাটালিটি রেট 2.7% আফ্রিকাতে। এবং সেপ্টেম্বর মাসের যে লাস্ট উইকটা ছিল, এটাতেই দেখেন নিউ কেস হয়েছে মানে 2085 জন, এবং 32টা ডেথ ছিল। মানে যদি আমরা 22শে সেপ্টেম্বর এটাকে ডেট ধরি, তার আগের 1 সপ্তাহে। সো এইটা কিন্তু ফ্যাটালিটি রেট অনেক বাড়তেছে, কেস ডিটেকশন রেটটা কিন্তু অনেক বাড়তেছে। আমরা পরবর্তীতে দেখাবো, এখানে যদি আমাদের কেস ফ্যাটালিটি রেট 2.7%, আর অন্যান্য ক্ষেত্রে এটা অলমোস্ট 11%-এর মতো হয়। সো দিস ইজ দ্য গ্লোবাল সিনারিও, যেটা আমরা বলছিলাম এজ এ এক্সামিনি, এই জিনিসগুলো আমাদের খুব বেশি দরকার নেই, বাট আমরা একটা ডিজিজ যখন পড়বো, ইমার্জিং ডিজিজ, তার কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। দিস ইজ আ ব্যাকগ্রাউন্ড। এখন আমরা আসবো তো কাম টু দা মেইন পয়েন্ট। তাহলে এই যে ভাইরাল জুনোটিক ডিজিজটা, তাইলে মানকি পক্সটা আসলে কি ছিল, তার ভাইরাসের কি, এটা জানাসটা হলো একটা অর্থোপক্স ভাইরাস, ফ্যামিলি হলো পক্স ভাইরিডি। এন্ড অর্থোপক্স ভাইরাসের মধ্যে আরো কিছু জিনিস থাকে, বেরিওলা ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, কাউপক্স ভাইরাস, এটা আমরা একটু জানবো। দিস ইজ দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপিক ভিউ অফ মানকি পক্স। এটা আমাদের, আমরা এরপরে দেখতে পারবো এটা ডাবল স্ট্যান্ডার্ড ভাইরাস, আমরা এই জিনিসগুলো বলবো। দেখেন ইটস এন ইনভেলাপ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। এটার দুইটা ডিস্টিংক্ট জেনেটিক ক্লেটস আছে। এই ক্লেটসটা জানার ইম্পর্টেন্স হলো, এই ক্লেটস এর উপর, ক্লেটস গুলি এর উপর সিভিয়ারিটি এক এক রকম, এবং মোটামুটি এগুলো এক এক ধরনের এক্সপোজারে এক এক ধরনের ইনফেকশন রেটটা হয়। এর দুইটা জিনিস, দুইটা আমরা মোস্টলি দুইটা ক্লেটস, একটা হলো সেন্ট্রাল আফ্রিকান, যেটা কঙ্গো বেসিন ক্লেট বলা হয়, আর 2 নম্বর হলো ওয়েস্ট আফ্রিকান ক্লেট। এগুলোর আবার ভাগ আছে, ক্লেড 1A, 1B, 2A, 2B। এগুলো আসলে কিসের উপর ভিত্তি করে বলা হয়েছে, এগুলো খুব বেশি এপিডেমিওলজিস্ট ছাড়া আমরা এখনো এটা যে মুহূর্তে জানতে পাই নাই। তবে দেখা গেছে 1A, 1B একই ধরনের ক্যারেক্টারিস্টিক্স অলমোস্ট ক্যারি করে, 2A, 2B অলমোস্ট একই ধরনের ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করে। যেটা আমরা শুরুতে বলছিলাম, এই যে দেখেন কঙ্গো বেসিন, যেটা যেটা আমাদের ক্লেড 1 বেসিন ভ্যারাইটি প্রডিউস মোর সিভিয়ার ডিজিজ উইথ মোর ট্রান্সমিসিবিলিটি, উইথ অলমোস্ট 11% কেস ফ্যাটালিটি। এবং যেটা আমরা শুরুতে বলছিলাম যে দেখেন, একটা, প্রথমটা সেন্ট্রাল আফ্রিকানে পাওয়া যায় হলো ক্লেড 1, ওয়েস্ট আফ্রিকানে ক্লেড 2, বাট দুইটা ক্লেডই পাওয়া যায় হলো ক্যামেরুন, যেটা আমরা আগে বলে ফেলছি অলরেডি। দেখেন ক্লেড 1, 1B ডিজিজ, ট্রান্সমিশন পার্টটা দেখাবো। তারপরও ট্রান্সমিশনের ক্ষেত্রে এখানে একটু দেখেন, দেখেন থ্রু সেক্সুয়াল কন্টাক্ট রেসপন্সিবল ফর 2024 ক্লেড 1। এবং দেখেন ওয়েস্ট আফ্রিকাতে যেটা ক্লেড 2B, সেই দুইটাও জিনিসও 2022 সালে যেটা ছিল, সেটা ছিল সেক্সুয়াল কন্ট্যাক্টের কারণে। দেখেন, তো আমরা রিসেন্ট যে ইমার্জিং যেটা বলতেছিলাম 2022 থেকে 2024, দেখেন দুইটা ভ্যারাইটি এখানে ইম্পর্টেন্ট, একটা ক্লেড 2B, আর এবার রিসেন্ট হলো ক্লেড 1A, দুইটাই যেটা সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে আমাদের এটার আউটব্রেকটা হয়েছে। সো এটা কিন্তু পাবলিক হেলথ ইস্যুতে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন এই জিনিসটা না জানবেন, আপনার পাবলিক হেলথ, যেটা আমরা বলছি, আপনার যখন আইইউতে কোশ্চেন আসবে যে নেক্সট ম্যানেজমেন্ট পারপাসটা কি হবে, তখন কিন্তু আপনাকে পাবলিক হেলথ ইস্যুতে ম্যানেজমেন্টটা প্রথমে কিন্তু কেস ম্যানেজমেন্ট আসে না, তখন চলে যায় নোটিফিকেশন
আপনাকে কেস আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে আপনাকে প্রিভেন্টিভ মেজার গুলোতে আগে চলে যেতে হবে। সো এই জিনিসটা, এই স্লাইডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্লাইডটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনার সিনারিও যখন থাকবে এরকম, যেটা ওয়েস্ট আফ্রিকান থেকে আসছে নাকি সেন্ট্রাল আফ্রিকান থেকে আসছে না আপনি যদি বলেন কেমরুন থেকে আসছে, চায়না থেকে আসছে, যখন আপনি সেন্ট্রাল আফ্রিকান, ওয়েস্ট আফ্রিকান বলবে, ক্লেড 2B1A এরকম থাকে, তখন আপনাকে অবশ্যই হিস্ট্রি নেওয়ার সময় মাথায় রাখতে হবে যে সেক্সুয়াল কন্ট্যাক্টের কোনো হিস্ট্রি আছে কিনা। এবং বলা হয় এই জিনিসগুলো রিক্সের ক্ষেত্রে মেন সেক্স উইথ মেন, এদের রিক্স থাকে অনেক বেশি। সো এই জিনিসগুলো আমরা আইওই তে ফলো করি, যে আমাদের বলে যে ফার্দার কি হিস্ট্রি নেবেন। সো এইসব ক্ষেত্রে যাতে ওই হিস্ট্রি গুলো আমরা মাথায় রাখি। আপনাকে যখন বলবে আপনি আইডেন্টিফিকেশনের সময় কোনটা চিন্তা করবেন, তখন ক্লেড 1A 2B এই জিনিসগুলো যাতে আপনার মাথায় থাকে, যে আমি স্যার ক্লেডটা আগে চিন্তা করবো কোনটা আছে, দেন আমি ম্যানেজমেন্টে যাবো। সো এই স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট। এখন আসেন ন্যাচারাল হোস্ট কারা বক্সের। ন্যাচারাল রিজার্ভার অফ দ্য ভাইরাস ইজ বেসিক্যালি আননোন। এখন যেগুলো যেগুলো সাসেপ্টেবল হোস্ট ধরা হচ্ছে, তাদের মধ্যে হচ্ছে রোপ স্কুরেলস, ট্রি স্কুরেল। ট্রি স্কুরেল মানে এগুলো না আদার দেন কাঠবিড়ালি। এগুলো বাংলায় যদি বলি, উপরে যেগুলো এগুলো আসলে কাঠবিড়ালি, আর নিচে গ্যাম্বিয়ান, ডরমিক, এগুলো আসলে একটা ইঁদুরের মতো প্রাণী। এগুলো ইঁদুর সব মোস্টলি আসলে কাঠবিড়ালি, ইঁদুর টাইপের প্রাণী, এন্ড নন হিউম্যান প্রাইমেট যেগুলো আছে এগুলো থেকেই ছড়ায়। আমরা যদি একটু ছবিটা দেখি এরপরে দেখেন, এগুলো যে যেমন এই কাঠবিড়ালি এবং ইঁদুর থেকেই আসলে এই জিনিসগুলো ছড়ায়। আমাদের এই যেগুলো দেখেন এগুলো কাঠবিড়ালি, এগুলো কাঠবিড়ালি, এই যে এগুলো হলো ইঁদুর টাইপের, ডরমিক বা যেটা আমরা বলি। সো এই দুইটা জিনিস হলো আসলে বেসিক্যালি এর ন্যাচারাল হোস্ট। এখন আসেন ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা শুরুতে বলছিলাম, যে আমাদের পাবলিক হেলথ ইস্যুতে যখন জেনেটিক ডিজিজ বলি বা আদার ডিজিজ বলি, ট্রান্সমিসিবল যেসব ডিজিজ থাকে, তার ম্যানেজমেন্টের আরেকটা বড় ইম্পর্টেন্ট হলো আপনি ট্রান্সমিশন গুলো ব্রেক করা। সো ট্রান্সমিশন ব্রেক করতে হলে আপনাকে জানতে হবে আপনার কোন দিক থেকে ট্রান্সমিশন হচ্ছে। তো ট্রান্সমিশন বিভিন্ন ভাবে হয়, এনিমেল টু হিউম্যান, হিউম্যান টু হিউম্যান, ইভেন হিউম্যান টু এনিমেলের কয়েকটা রিপোর্ট আছে। সেটা আসলে ট্রু ইনফেকশন কিনা এখনো বোঝা যায়নি, আমরা বলবো। সো দেখেন, এনিমেল টু হিউম্যান আমরা যেটা বলছিলাম, যে আমাদের যেটা স্কুইরুলস, রেড, গাম্বিক যেগুলোতে হয় ডিরেক্ট কন্ট্যাক্টের মধ্যে, সরাসরি যদি এইসব জিনিসগুলো ডিরেক্ট কন্ট্যাক্টে ব্লাড, বডি ফ্লুইডস এবং কিউটিনিয়াস আর মিউকাসাল লেশন ইনফেক্টিভ অ্যানিমেল যদি আপনার সাথে টাচে থাকে, কোনো স্ক্র্যাচ যদি আপনাকে করে, যদি বাইটিং করে, অর ডিউরিং অ্যাক্টিভিটিস লাইক, যারা ধরেন শিকারী, হান্টিং করে, স্কিনিং করে, ট্র্যাপিং, কুকিং, প্লেইং উইথ স্ক্র্যাচেস, ইটিং অ্যানিমেল যারা খায়, বিশেষ করে দেখেন আমরা যেটা বলছিলাম আফ্রিকাতে এগুলো কেন হয়, চায়নাতে কেন হয়, ক্যামেরুন, কঙ্গোতে, যারা এই জিনিসগুলো কিন্তু তারা বাইরের এই অ্যানিমেল গুলো খাওয়ার হিস্ট্রি অনেক বেশি আছে। সো তাদের এই জিনিসগুলোতে এনিমেল টু হিউম্যান ট্রান্সমিশন এটা হয়। দেন হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন, হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনটাই আমাদের জন্য অ্যাজ এ এক্সামিনি আমাদের খুব বেশি দরকার। আরেকটা জিনিস দরকার, সেটা হলো হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে আমরা হলো এক্সামিনি, আবার হেলথ কেয়ার প্রোভাইডার। সো এখানে আমাদের দুইটা জিনিসের কারণে আমাদের হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনটা মাথায় জানতে হবে। সো এক নম্বর হলো দ্য ক্লোজ কন্টাক্ট উইথ রেসপিরেটরি সিক্রেশন, স্কিন লেশন অফ এন ইনফেক্টেড পার্সন অর রিসেন্টলি কন্টামিনেটেড অবজেক্ট। ক্লোজ কন্টাক্ট ইনক্লুড কি হতে পারে, যেটা স্কিন টু স্কিন আমরা আগেই বলে পাচ্ছি, সাচ এস টাচিং, সেক্সুয়াল কন্টাক্ট আমরা বলছি, মাউথ টু মাউথ আর মাউথ টু স্কিন যেমন কিস। তারপর হচ্ছে ট্রান্সমিশন অকার বাই ড্রপলেট রেসপিরেটরি পার্টিকল ইউজুয়ালি রিকোয়ারিং প্রলং ফেস টু ফেস কন্টাক্ট। যেমন আপনি কেউ একজন এফেক্টেড আছে, তার সাথে আপনার কলিগ একসাথে বসে আছেন, তার প্রলং ফেস টু ফেস কন্টাক্ট হচ্ছে, আপনি দেখেন আপনার আপনার রুগীও আপনার কাছে চলে আসতে পারে, রুগী আপনার সাথে 8-10 মিনিট ফেস টু ফেস কন্টাক্টে কথা বললো। সো এইটা হলো দিস আর দ্য হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। Another important জিনিস দ্যাট ইজ ভার্টিক্যাল ট্রান্সমিশন, এটারও রিপোর্ট আছে ডিউরিং প্রেগনেন্সি অর বার্থ ভাইরাস মে বি পাস টু দ্য বডি। আপনি এটা প্রেগনেন্সিতেও যেতে পারে এবং ডিউরিং বার্থ চ্যানেলের মাধ্যমে যেতে পারে। এখন সবচেয়ে বলা হচ্ছে যে কন্ট্যাক্টিং এমপক্স ডিউরিং দ্য প্রেগনেন্সি ইজ ভেরি ডেঞ্জারাস বোথ ফর ফিটাস এন্ড দ্য নিউ ইনফেন্ট। কারণ হচ্ছে এটাতে টোটাল প্রেগনেন্সি লস হয়ে যেতে পারে, স্টিল বার্থ হতে পারে, ডেথ অফ দ্য নিউবর্ন হতে পারে এবং কমপ্লিকেশন অফ দ্য প্যারেন্টস হতে পারে। সো এইটা ডিউরিং বার্থে যদি অ্যামপক্স কোনোভাবে ডায়াগনোসিস হয়, তাহলে এটাকে আসলে ফেটাল ধরে নিতে হবে এবং তার ম্যানেজমেন্টটা সেরকম হবে। যেটা বলছিলাম হিউম্যান টু অ্যানিমাল, এটা ভেরি ফিউ, এটা আসলে দেখেন দের আর ফিউ রিপোর্টস অফ দ্য মাঙ্কি পক্স ভাইরাস বিং আইডেন্টিফাইড ইন দ্য পেট ডগস। যেটা পেট ডগস যারা পেট অ্যানিমেল পালে, এটা হিউম্যান টু কিন্তু বলা হয়েছে, বাট এটা আসলে কনফার্ম না যে হোয়েদার ট্রু ইনফেকশন অর দ্য ডিটেকশন অফ ভাইরাস ওয়াজ রিলেটেড টু সারফেস কন্টামিনেশন। কারণ আমরা জানি, আমরা আপনার কেস ডেফিনেশনে যখন যাব বলতে পারবো, এখানে মোস্টলি দুইটা জিনিসের ক্ষেত্রে আসেন, একটা হলো সেরোলজিক্যাল এক্সামিনেশন, আরেকটা হলো একদম পিসিআর বা ডিএনএ ডিটেকশন। সো এইখানে ক্ষেত্রে সারফেস
এর ক্ষেত্রে ভাইরাসের যে আইডেন্টিফিকেশন সেরোলজিক্যাল টেস্ট গুলো আসলে বিভিন্নভাবে মোটিভেটেড হয়, সেই ক্ষেত্রে কন্টামিনেশন হওয়ার একটা চান্স থাকে। সো এটাকে আসলে ট্রু ইনফেকশন কিনা এখনো কনফার্ম না। সো ট্রান্সমিশন আমরা অলরেডি বলছি, যখন অ্যানিমেল থেকে ডিরেক্ট ইনডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে, বাইট, স্ক্র্যাচের মাধ্যমে যেতে পারে হিউম্যানে, হিউম্যান থেকে যেটা আমরা শুরু করলাম ফেস টু ফেস, রেসপিরেটরি ড্রপলেট, বডি ফ্লুইড, কন্টামিনেটেড অবজেক্ট। সবচেয়ে ভালনারেবল কারা? তাহলে দেখেন, কেউ একজন আক্রান্ত হলে তার ফ্যামিলি মেম্বার, সেক্সুয়াল পার্টনার, এবং যেটা আমরা শুরুতে বলছিলাম হেলথ কেয়ার ওয়ার্কার, আপনার কো পার্টনার, আপনার কলিগ, আপনার পেশেন্ট, এগুলো আপনার, দিস আর দ্য হায়ার রিস্ক। সো উই আর দ্য ভালনারেবল পিপল, not only for examination, we are also vulnerable for infected by mpox. So আমাদের এটা কিন্তু জানতেই হবে। দিস আর দ্য অ্যানাদার স্লাইড। কিভাবে হয় আমাদের কনজাম্পশন অফ ব্রাস মিট, যেটা হলো আমরা বলছিলাম কন্টামিনেটেড অ্যানিমেল থেকে, যদি আমরা বাইরের দেশে যেটা বলছি, ওরা যদি মাংস খুব বেশি কুক করে খায় না, সো এই জিনিসগুলো আমাদের প্রাইমারি অ্যানিমেল, টিপিক্যালি রোডেন্ট যেটা বলছিলাম, আমাদের ইঁদুর বেশি, হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনও পসিবল। সো এই যে জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, ট্রান্সমিশন গুলি, তাইলে আমরা পরবর্তীতে যখন প্রিভেন্টিভ মেজারে যাব, তাহলে এই জিনিসগুলো আমরা, এই চেনটা ব্রেক করতে পারলেই আমাদের ট্রিটমেন্ট কিন্তু শেষ। এখন আসেন, এই যে এই কন্টাক্ট ট্রান্সমিশনের মাধ্যমে যখন ট্রান্সমিশন হলো, আমরা কাদের কেস বলবো? এক্ষেত্রে তিনটা ডেফিনেশন বলা, একটা সাসপেক্টেড কেস, একটা প্রবাবল কেস, আর একটা কনফার্ম কেস। সাসপেক্টেড কেসটা বেসিক্যালি আমরা বলা হয় যে পার্সন অফ এনি এজ। আমরা তো অলরেডি জানলাম যে 1970-তে একটা 9 মান্থের চাইল্ডের প্রথম হিউম্যানে আমরা মানকি পক্স আক্রান্ত হয়েছে। সো এটা এনি এজে হতে পারে, হ্যাভিং হিস্ট্রি অফ ট্রাভেল টু এফেক্টেড কান্ট্রিজ, নট এন্ডেমিক। আগে যেটা এন্ডেমিক বলা হতো আফ্রিকান, এখন এফেক্টেড কান্ট্রি, যে কোনোটা হতে পারে। উইদিন লাস্ট 21 days উইথ এন আনএক্সপ্লেন একিউট রেশ। আনএক্সপ্লেন একিউট র্যাশ যদি থাকে, সাথে যদি ওয়ান অর মোর অফ দ্য ফলোইং সিম্পটম, হেডেক থাকতে পারে, একিউট অনসেট অফ ফিভার, যেখানে হাই গ্রেড ফিভার থাকবে। একটা স্ট্রাইকিং ফিচার হলো, আদার যে র্যাশ রিলেটেড, আমরা একিউট ফিভার উইথ র্যাশ যে ডিডি গুলো বলছিলাম, তার মধ্যে খুব কম জায়গায় লিম্ফেডেনোপ্যাথি হয়। এইটার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হলো লিম্ফেডেনোপ্যাথি, মায়ালজিয়া এবং ব্যাক পেন। এই সিমটম গুলো যদি থাকে এবং তার যদি 21 দিনের মধ্যে এন্ডেমিক বলি, আর যেটা এফেক্টেড এরিয়াতে বলি, যদি তার একটা ট্রাভেলিং হিস্ট্রি থেকে, আমরা সাসপেক্ট করব। বাট বাট আপনাকে মাথায় রাখতে হবে, এটা সাসপেক্ট করার ক্ষেত্রে acute rash must be not explained by this। তাই আমরা যেটা বলছিলাম যে acute rash হচ্ছে বা হার্পিস জোস্টার, মিজেল, চিকা ভাইরাস, ডেঙ্গু, চিকুনগুনিয়া, হার্পিস সিমপ্লেক্স, এবং ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন, ডিসেমিনেটেড গনোকক্কাল ইনফেকশন, যেগুলো প্রাইমারি সেকেন্ডারি সিফিলিস, যেগুলো আমরা র্যাশ বলছি, শ্যাঙ্কারয়েড। তারপর এই যে লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম, গ্রানুলোমা ইনগুইনালি, মোলাস্কাম কন্টাজিয়াসম, এটাও কিন্তু এক ধরনের পক্স ভাইরাস, অ্যালার্জিক রিয়েকশন। এই যে, এবং আদার যেটা পেপিউলার ভেসিকুলার র্যাশের যে ডিডি গুলি আছে, ওগুলি আপনাকে এক্সপ্লোর করে কিন্তু আপনি একটা কেসকে সাসপেক্ট করবেন। এখন আসেন, সাসপেক্ট একটা কেস আপনি কি করবেন তখন? তাকে, এই কেসটাকে পরবর্তীতে ডায়াগনোসিস আমরা এই জিনিস করলাম, করে প্রথমে সাসপেক্ট করলাম, তারপর এটা প্রবাবল করব, তারপর কনফার্ম কেস করব। সো প্রবাবল কেসটা কি? যে আগের ডেফিনেশনটা বললাম, এই কেস মিটিং অফ দ্য কেস ডেফিনেশন অফ সাসপেক্টেড কেস, সাথে যে কোনো একটা থাকতে হবে। সাসপেক্টেড কেস মানে কি, একিউট র্যাশ থাকবে, সাথে ওই ফিচার গুলো থাকবে, এবং যেই একিউট র্যাশের ফিচার গুলো ছিল ওগুলো আমরা এক্সক্লুড করলাম, ফলোইং দেন একটা, এখান থেকে যে কোনো একটা বা দুইটা থাকবে। এটা দুইটা কি? তাহলে আমরা যেটা এতক্ষণ বলছিলাম যে ট্রান্সমিশন কিভাবে হয়, সেই জিনিসগুলি দেখেন। ইপিডেমিওলজিক্যাল যদি লিঙ্ক থাকে, ফেস টু ফেস এক্সপোজার, যেগুলো আমরা আগে বলছিলাম, হেলথ কেয়ার ওয়ার্কার উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট পিপি, আমরা পিপি পড়লাম না, রোগীর সাথে কন্ট্যাক্ট হলো। আমরা যেটা বলছিলাম, ফিজিক্যাল কন্ট্যাক্ট যদি স্কিন টু স্কিন হয়, সেক্সুয়াল কন্ট্যাক্টের যদি হিস্ট্রি থাকে, অথবা কন্টামিনেটেড ম্যাটেরিয়াল, আমরা আগে থেকে বলছিলাম যে ওগুলোর সাথে যদি কানেকশন থাকে উইদিন 21 days, ট্রাভেলিং হিস্ট্রি যদি থাকে, এবং যেটা আমি শুরুতেই বলছিলাম, হ্যাজ হ্যাড এ মাল্টিপল অ্যানোনিমাস সেক্সুয়াল পার্টনার ইন দ্য 21 days বিফোর সিমটম অনসেট, and has a positive result of an orthopox serology in the absence of smallpox vaccination। যেটা শুরুতে বলছিলাম, স্মল পক্স ভ্যাকসিনেশন আমরা যেটা বলছিলাম, আমি পরবর্তী বলবো, এটি অলমোস্ট 85% প্রোটেক্টেড মাল্টিপল পক্স। এখন বলা হয়, যাদের আপনি স্মল পক্স ভ্যাকসিনেশন আগে দেওয়া আছে, তারা যদি, তাদের ক্ষেত্রে কিন্তু যদি আপনার এই সেরোলজিক্যাল অ্যাসেটা কিন্তু আপনাকে একটা ফলস পজিটিভ রেজাল্ট দিতে পারে। সো আপনাকে এই কথাটাও মাথায় রাখতে হবে যে ইন দ্য অ্যাবসেন্স অফ স্মল পক্স ভ্যাকসিনেশন, যাদের স্মল পক্স ভ্যাকসিনেশন দিয়েছেন, তাদের সেরোলজি পজিটিভ হইলেই কিন্তু আপনি বলতে পারবেন না। সো আমরা যদি শুরুতে বলি সাসপেক্টেড কেস করব,
যে উইদিন একটা যে কোনো বয়সের একিউট র্যাশ থাকবে এবং 21 দিনের মধ্যে একটা ট্রাভেলিং এর হিস্ট্রি থাকবে, সাথে কিছু একিউট সিমটম থাকবে। এটা হলো সাসপেক্টেড। সাসপেক্টেড কেস প্লাস যদি যে কথাগুলি বললাম যে কমন কন্টামিনেশন বা ট্রান্সমিশনের যে হিস্ট্রিগুলি, প্লাস হলো সেরোলজিক্যাল পজিটিভ এক্সেপ্ট স্মল ভ্যাকসিনেশনটা অ্যাবসেন্ট থাকতে হবে, দিস ইজ প্রবাবল কেস। আর কনফার্ম কেস ইজ নাথিং বাট একটা প্রবাবল কেস প্লাস হইলো আইডেন্টিফিকেশন অফ দ্য ভাইরাস, আইদার বাই কিভাবে ডিএনএ, বাই রিয়েল টাইম পিসিআর, অথবা জিন সিকোয়েন্সিং। সো আমরা যদি এটা একটু সহজভাবে বলি, সাসপেক্টেড কেস হলো ট্রাভেলিং হিস্ট্রি উইথ সিমটম, প্রবাবল কেস হলো সাসপেক্টেড কেস প্লাস হলো আপনার এপিডেমিওলজিক্যাল লিঙ্ক আর উইথ সেরোলজি পজিটিভিটি, আর কনফার্ম কেস হলো প্রবাবল কেস উইথ ডিটেকশন বাই পিসিআর অর রিয়েল টাইম সিকোয়েন্সিং। সো এই কথাটাকে আমরা এক কথা একটু সহজে মনে আমাদের কেস ডেফিনেশনটা মাথায় রাখবো, এবং এপিডেমিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা যেটা বলছিলাম, কেস ডেফিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে যদি হঠাৎ করে সিনারিও দিয়ে বললো যে কেস নাকি কনফার্ম কেস, আপনি তখন কিন্তু এই এপিডেমিওলজিক্যাল স্টাডি থেকে বা এই ডেফিনেশনটা থেকে আপনাকে মাথায় যেতে হবে। আরেকটা জিনিস বলা হয় ডিসকার্ডেড কেস। আপনি এত কষ্ট করে সবকিছু সাসপেক্টেড প্রবাবল কেস পর্যন্ত আসলেন, এখন এসে দেখলেন তার ডিএনএ ডিটেকশন করতে পারেন নাই, সো দিস ইজ ডিসকার্ডেড কেস। যখন টেস্ট নেগেটিভ হয়ে যাবে তখন আপনাকে এটাকে বলে দিতে হবে দিস ইজ নট মানকি পক্স। এখন দেখেন ন্যাচারাল হোস্ট, আমরা যেটা বলছিলাম হিস্ট্রি আর কি। ন্যাচারাল হোস্ট আপনাকে আক্রান্ত করলো, কোনোভাবে ট্রান্সমিশন হইলো, আপনার ওই সিমটম হইলাম, আমার রোগীর শরীরে ডিজিজ ঢুকলো, এখন কি হবে তাহলে? ইনকিউবেশন পিরিয়ডটা কি জানি থাকে, ইউজুয়ালি 6 to 13 days। বাট এটা ওই যে যেটা আমরা শুরু থেকে বলছিলাম 21 দিনের একটা হিস্ট্রি থাকতে হবে, সে 5 থেকে 21 দিন হতে পারে। ইনভেশন পিরিয়ডটা কি থাকে, লাস্ট বিটুইন 0 to 5 days। স্কিন ইরাপশন ইউজুয়ালি বিগিনস উইদিন 1 to 3 days অফ অ্যাপিয়ারেন্স অফ ফিভার। এটা বলছি ইরাপশন যখনটা শুরু হয়, যখন র্যাশটা শুরু হবে, আমরা বলবো এগুলি পরবর্তীতে র্যাশটা কখন আসে। সো প্রথমে ইনভেশন পিরিয়ড হলো 0 to 5 days। আর কমিউনিকেবিলিটি কি থাকে, র্যাশটা হওয়ার 1 দিন থেকে 2 দিন থেকে আগে থেকে শুরু হয়, এবং সবচেয়ে বড় যেটা হলো ট্রান্সমিসিবল পিরিয়ডটা বা এই কমিউনিকেবল পিরিয়ডটা অনেক লঙ্গার থাকে মাল্টি বক্সের। বলা হয় যে আপনার র্যাশ হওয়ার 1 থেকে 2 দিন আগে শুরু হয়, এবং যতক্ষণ পর্যন্ত তার র্যাশটা থাকে, ইভেন র্যাশে যখন ক্রাস্ট স্কাব পর্যন্ত হয়ে যায়, ড্রাই হয়ে যায়, সেটা থেকেও মানকি পক্স ছড়াইতে পারে। সো এইটাই হলো অন্যান্য একিউট র্যাশের ক্ষেত্রে এটা পার্থক্য। আমরা একটু এগুলো পার্থক্যগুলো পরে দেখাবো। সো এইটা মাথায় রাখতে হবে, ইটস এ ভেরি হাইলি কমিউনিকেবল ডিজিজ। আমাদের র্যাশ অ্যাপিয়ারেন্সের 1 থেকে 2 দিন আগে শুরু হয়, ইভেন যখন স্কেপ ফল অফ হয়ে যায়, র্যাশটা ভালো হয়ে যায়, তার আগ পর্যন্ত একদম, এটা হিল হওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু কমিউনিকেবল থাকে। এখন তাহলে আমরা কি সিমটম গুলি, যেটা অলরেডি আমরা বলছিলাম যে যদি একটু র্যাশ থাকে তার মধ্যে কি কি ফিচার কমন থাকে, ফিভার, হেডেক, মায়ালজিয়া, বডি এক, ম্যালিস, লিম্ফেডিনোপ্যাথি অলরেডি আমরা বলছি, চিলস অর সোয়েট, সোর থ্রোট, কাফ, এগুলো থাকতে পারে। লিম্ফেডিনোপ্যাথিটা আমরা বলছিলাম দিস ইজ দ্য স্ট্রাইকিং ফিচার, সবগুলো এরকম জেনেটিক ডিজিজ বা বাদার যে র্যাশের যে ডিজিজ গুলো থাকে সেগুলোতে থাকে না। এটার ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখেন এটাতে কিভাবে হয়, ফিভার 1 to 2 days বিফোর র্যাশ অনসেট, এটা হয়ে যেতে পারে। মেবি ইনভলভ সাবমেন্ডিবুলার, সার্ভাইকাল, এক্সিলারি এবং ইঙ্গুইনাল, যে কোনোটাই হইতে পারে বলা আছে, বাট এগুলো কমনলি পাওয়া গেছে এই পর্যন্ত। এখন বডির বাইলেটারাল, যদি সার্ভাইকাল বলি, সাবমেন্ডিবুলার বলি, এগুলি বাইলেটারাল হতে পারে, ইউনিলেটারাল হতে পারে। র্যাশের ক্যারেক্টারিস্টিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই র্যাশের ক্যারেক্টারিস্টিক দেখেই মানকি পক্সকে আসলে মেইনলি ডায়াগনোসিস করা হয়। র্যাশটা আসলে শুরু হয় কখন দেখেন, 1 to 3 days বিফোর ফিভার ওয়ানসেট, lasting 2 to 4 weeks. Lesion often painful, predominant on the face, but develop in the palm, sole, and dorsal hand and feet. এইটাই, এই পয়েন্টটা যে পাম, সোল, ডর্সাল ফিট এগুলো ইনভলভ করায় এটাকে অনেকটা মিজেলস এবং চিকেন পক্স থেকে আলাদা করে। সো মোস্টলি র্যাশ বিগিনস 2 to 5 মিলিমিটার ডায়ামিটার, মেকুলোপেপুল হিসেবে শুরু হয়। আমরা স্টেজগুলো দেখাবো। মোস্ট কমন ডিস্ট্রিবিউশন কি, ফেস। অলমোস্ট 95% কেসেসেই ফেস ইনভলভ করে। পাম এন্ড সোল যেটা বলছি 75% ক্ষেত্রে, ওরাল মিউকাস মেমব্রেন ক্ষেত্রে 70% ক্ষেত্রে, জেনিটেলিয়াতে হয়, কনজাংটিভ এবং কর্নিয়া, দিস আর দ্য কমন সাইট মোস্টলি ফেস এন্ড পাম এন্ড সোল, এটা মাথায় রাখতে হবে। যেটা আমরা দেখাচ্ছিলাম স্টেজ ভিজুয়াল ভিউ, দেখেন শুরু হয় স্টেজ 1 যেটা মেকিউল থেকে থাকে, এটাকে মেকিউল বলি, জাস্ট একটা স্পট, রেস্ট জাস্ট একটা রেড স্পট হিসেবে শুরু হয়। এটা 1 থেকে 2 দিন থাকে।
স্পটটা যখন একটু রেস্ট হবে, রেস্ট হলেই তো আমরা এটা পেপিউল বলি, সেটা অ্যানাদার 2 ডেজ থাকবে। দেন হলো বেসিকল। বেসিকল আপনারা অলরেডি জানি এটা বড় হবে, এর ভিতরে লুক লাইক ব্লিস্টার পানির মতো থাকবে, ক্লিয়ার ফ্লুইড থাকে, এটা লাস্ট 2 থেকে 3 দিন, 1 থেকে 2 দিন থাকে। দেন পাস্তিউল হয়, ব্লিস্টার ফিল উইথ পাস। এইটাই সবচেয়ে বেশি দিন থাকে, 5 থেকে 7 দিন। ফলোড বাই, এর উপরে যখন স্কাব বা ক্রাস্ট হয়ে যায় সেটাকে আমরা স্টেজ দেখাইছিলাম শুরুতে, এইটা সবচেয়ে বেশি থাকে একদম যতক্ষণ পর্যন্ত উপরে ক্রাস্টটা স্কাব ফল অফ হয়ে যায়। আমি সেটা বলছিলাম যে আপনি যদি এখন থেকে চিন্তা করেন, প্রথমটা 2, 4, 6, আর এখানে 7 দেখেন, 13, আর এখানে যদি 14 দেখে, অলমোস্ট 4 সপ্তাহ, 28 দিন আমরা বলছিলাম, 4 সপ্তাহের মতো রেস্টটা থাকে, এবং এই 4 সপ্তাহেই সে কমিউনিকেট করবে। আরেকটা শব্দ আছে এখানে, এটাকে বলা হয় ইনানথেম, যেটা আমরা অসময় জানি যে ভাইরাল এক্সামথেম হয়। ভাইরাল এক্সামথেম মানে, শব্দটার অর্থ কি? এক্সামথেম মানে হলো বডির আউটসাইড সারফেসে যখন র্যাশ হয়। আর এইসব ক্ষেত্রে কিছু ইনানথেম বলে, ইনানথেম র্যাশটাও এখানে হয়। ইনানথেম মানে র্যাশ ইনসাইড দ্য বডি, যেমন ওরাল মিউকোসা যদি হয়, কেভিটি, ওরাল কেভিটিতে হয়, যে কনজাংটিভাতে, কর্নিয়াতে ভিতরে যদি হইলো, সেটাকে ইনানথেম বলে। তো ইনানথেম থেকে ধরে একদম সেটাকে শুরু বললাম, যে ইনানথেম মুখের ভিতরে একটা গা শুরু হইলো একদম হালকা করে, এটা একদম ফল হয়ে স্কেপ ফল হওয়ার আগ পর্যন্ত এটা একদম ইনফেক্টেড থাকে। এটা হলো মূল কথা এখানকার। তো যেটা শুরুতেই বলছিলাম, র্যাশটা হাইলি, র্যাশ যতদিন থাকে, র্যাশ থেকে ড্রাই, আপনার এই র্যাশের স্কাবও আপনার ইনফেক্টেড। সো এটা খুবই কেয়ারফুলি আমাদের ডিল করতে হবে। এটা কিছু পিক্টোরিয়াল যেটা আমরা দেখতেছি, দেখেন বডির কোন কোন জায়গায়, সব জায়গায় অলমোস্ট ইনভলভ করে র্যাশ গুলো, টিপিক্যাল র্যাশ। পাম, সোলে, ফেসে ইনভলভ, দেখুন ফেসে একদম হয়ে গেছে। এটা যেটা আমরা শুরুতে দেখাইছিলাম, যেটা দিছে অন দা স্টেজ 5, আমরা যেটা দেখাইছিলাম। এখন আসেন র্যাশের ক্যারেক্টারিস্টিক কি, তাহলে আমরা অলরেডি বলে ফেলছি। ফিভার প্রিসিডেড র্যাশ, ফিভার শুরু হয় তার 1 থেকে 2 দিন পরে র্যাশটা শুরু হয়। আমরা যেটা বলছিলাম, প্রথমে মেকুলার থাকে, পেকুলার থাকে, বেসিকুলার থাকে, পাস্তুলার, শেষে স্কেল হয়। এই 5টা স্টেজ আমরা অলরেডি বলছি। এন্ড র্যাশ গুলো কিরকম, ক্যারেক্টারটা কি? র্যাশ গুলো আসলে ওয়েল সার্কামফ্লেক্স, ডিপ সিটেড উইথ আম্বলিকেশন থাকে, uniform in size and same stage of development in a single site like pastille on face and vesicle only. এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি মিজেলস, চিকেন পক্স এগুলো থেকে আলাদা করার ক্ষেত্রে একটা তো বলছিলাম আমরা, যে ডিউরেশন কতদিন থাকে, তারপরে পাম এন্ড সোলকে ইনভলভমেন্ট। আরেকটা জিনিস হইলো এই দিস ইউনিফর্মিটি অফ সাইজ এন্ড স্টেজ অফ ডেভেলপমেন্ট। 5টা স্টেজ আমরা ডেভেলপ বললাম, দেখেন কথাটা লেখা আছে সেম স্টেজ অফ ডেভেলপমেন্ট অন এ সিঙ্গেল সাইট। মানে কি? এই কথাটার অর্থ হলো, ফেসে যখন আপনার লেশন থাকবে, ফেসের সবগুলি লেশনই পাস্তিউল হলে পাস্তিউলই থাকবে। এখানে একটা বেসিকুল, একটা পাস্তিউল, একটা মেকুল হবে না। ফেসের অলওয়েজ সবগুলো মেকুল হলে সব মেকুল থাকবে, পেপিউল হলে সব পেপিউল থাকবে। দেখা গেল ফেসে পাস্তিউল আছে, বাট আরেকটা জায়গায় বেসিকুল থাকতে পারে সবগুলো। সো একটা ইন্ডিভিজুয়াল সাইটে এটা ইউনিফর্মলি সাইজ এবং ইউনিফর্ম ইন স্টেজ, ডেভেলপমেন্টাল স্টেজ এইভাবে থাকবে, এই জিনিসটা মাথায় রাখবে। এবং ডিসেমিনেশন ইজ অলওয়েজ সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগাল মানে কি? অলওয়েজ কি অ্যাওয়ে ফ্রম সেন্টার। তো এই র্যাশ গুলি যখন স্প্রেড করবে, তখন যেখানে হবে তার সেন্টার থেকে পেরিফেরির দিকে তার ডিসেমিনেশন হওয়ার প্রবণতাটা বেশি থাকবে। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতে হবে। বাকি জিনিসগুলো খুব বেশি আমাদের জানা দরকার নাই। পেইনফুল আনটিল দ্য হিলিং ফেজ, এটা আপনার নর্মালি বোঝা যায়। একটা যখন হিলিং হয়ে যাবে, তার আগে এই র্যাশ গুলো পেইনফুল থাকে। প্রোড্রোমাল লেশন ইন দ্য মাউথ এবং বডিতে, যেটা ইনানথেম বলছিলাম। পার্সন ইজ কন্টাজিয়াস, শুধু অলরেডি আমি বলে ফেলছি, পার্সন ইজ কন্টাজিয়াস ফ্রম দ্য ওয়ান স্টেজ অফ দ্য ইনানথেম থ্রু দ্য স্কেপ। স্কেপ হওয়ার আগ পর্যন্ত একদম সে কন্টাজিয়াস থাকে। সো দেখেন, আমরা যদি সাসপেক্টেড কেস গুলোর সাথে এই সিনারিও গুলো আমরা চিন্তা করি, স্পেশালি ক্যারেক্টারিস্টিক্স অফ র্যাশ, তারপরে হচ্ছে আমাদের ইপিডেমিওলজিক্যাল লিঙ্ক, তারপরে আমরা কিভাবে তাহলে এখন ডায়াগনোসিস করবো। তাহলে মানকি পক্স ডায়াগনোসিস করার জন্য বেসিক্যালি, মানে মোস্টলি ডিটেল ক্লিনিক্যাল হিস্ট্রিতে আমাদের যেটা বললাম, আমরা যখনই এপিডেমিওলজিক্যাল ডিজিজ আইডেন্টিফাই করবো, তখন আমাদের হিস্ট্রি নিয়ে এটার ওই এপিডেমিওলজিক্যাল লিঙ্ক বের করবো। সাসপেক্টেড বা প্রবাবল কেস যখন হবে, এক্সামিনেশন করে খুব বেশি র্যাশ এবং লিম্ফেডেনোপ্যাথি বললাম, র্যাশ পেতে পারি, ডিফারেন্ট স্টেজে থাকতে পারে র্যাশে, লিম্ফেডেনোপ্যাথি পেতে পারি। ইনভেস্টিগেশন অলরেডি বলছি, যে আমরা শুরুতেই বলছিলাম যে আমরা প্রবাবল কেস বলবো সেরোলজি করে, আর কনফার্ম কেস করবো ডিএনএ ডিটেকশন বাই পিসিআর অথবা জিন সিকোয়েন্সিং। সো ডিটেকশনের দুইটাই জিনিস, একটা হলো পিসিআর, একটা হলো সেরোলজি। সেরোলজি অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিটেকশন করা যায়। এবং অলওয়েজ এটা মাথায় রাখতে হবে যে যেহেতু এখন আউটব্রেক গুলো সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে, সো এইচআইভি টেস্টিং শুড বি অফার্ড টু অ্যাডাল্ট উইথ মাল্টিপক্স। এটা আপনাদের মাথায় রাখতে হবে। ইভেন পরীক্ষায় যখন আসবে, আপনাকে যখন বলবে
যে আপনি কি কি ইনভেস্টিগেশন করতে চান। আপনাদের যেটা টার্গেট থাকবে, আইইউতে নাম্বার যেহেতু নেগেটিভ নাই, যখন বলবে যে আপনি পিসিআর করবেন আর সেরোলজি করে বসে থাকবেন না, আপনি যখন একটা সেক্সুয়ালি কন্ট্যাক্টের হিস্ট্রি থাকবে, আপনার সাথে সাথে আদার সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ গুলো আছে কিনা, ইভেন তার হেপাটাইটিস বি, সি, আপনি এইচআইভি, যেগুলো যেগুলো বলতে পারেন ওগুলোর জন্য সবই ডিটেক্ট করবেন। আপনি এই রিপোর্ট তাহলে বলে দিবেন যদি ওসপিআইতে আসে, আপনি এটা মাথায় রাখবেন। সো দিস ইজ দ্য ডায়াগনোসিস। বাইরে একটা ডায়াগনোসিসের খুব বেশি কিছু নাই। এখন স্পেসিমেনটা আপনি কালেক্ট করবেন কিভাবে আসলে, আমরা কোথা থেকে তাহলে স্পেসিমেন নিব এগুলো অ্যান্টিজেন অ্যান্টিবডি বলি বা ডিএনএ ডিটেকশনের জন্য? মোস্টলি আমরা নিব একটা ওই যে ফ্লুইড ফ্রম দ্য ভেসিকুলার পাস্তুল এন্ড ড্রাই কাস্ট, যেটাই থাকুক, যেখান থেকে যদি পসিবল হয় বায়োপসিও নিতে পারি আমরা। কি করবেন, স্টোরড ইন এ কুল ড্রাই স্টেরাইল টিউব। ঠিক আছে, এটা করবো। পিসিআর ইউজুয়ালি ইনকনক্লুসিভ বিকজ অফ দ্য শর্ট ডিউরেশন। আমরা শর্ট ডিউরেশনও বাইরেমিয়া থাকে, যেটা আমরা শুরুতেই বলছিলাম। বাইরেমিয়ার পিরিয়ড বা ফিভার কিন্তু খুব বেশি দিন থাকে না। বাইরেমিয়ার পিরিয়ড না থাকলে কিন্তু আমরা ব্লাড পিসিআর করে পাবো না। সো এই পিসিআর করে খুব বেশি ব্লাড পিসিআর করলে আমরা খুব বেশি বাইরেমিয়ার লোড যত কম থাকবে, পিসিআর এর রেজাল্ট তত। মনে হয় নেট চলে গেছে আরমান ভাইয়ের। হচ্ছে তার এখন শোনা যাচ্ছে। আমরা একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ইন্টারনেট কারেন্ট চলে গেছিল তো আবার কারেন্ট আসছে। পার্টিসিপেন্ট যারা আছে শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। সো আমরা যেটা বলছিলাম ভাইয়া, যে আমরা তাহলে একিউট র্যাশ উইথ ফিভারের যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো সেগুলো আমরা দেখবো। চিকেন পক্স, মিজেলস, ব্যাকটেরিয়াল যে ইনফেকশন গুলি, ইনফেক্টেড স্কেবিস, সিফিলিস, এবং ড্রাগ অ্যালার্জির একটা মাথায় রাখতে হবে। যখন একদম পাস্তুল, যখন ফাইনাল স্টেজে, যখন একদম ফিক্সড ড্রাগ রিয়াকশনের মতো যেরকম হয়ে যায় পেপিউল স্টেজে যখন থাকে, অথবা একদম যখন ইরাপটিভ প্রেশন হয়ে যায় শেষে গিয়ে, সেটা কিন্তু ফিক্সড ড্রাগ রিয়াকশনের মতো অনেকটা। আমরা ড্রাগ অ্যালার্জি জিনিসগুলো মাথায় রাখবো। সো ফাইনালি আমরা আসি ম্যানেজমেন্ট, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যেটা আমরা বলছিলাম শুরুতেই। আমরা ম্যানেজমেন্ট কি কি পয়েন্ট অফ ভিউ দিয়ে শিখবো ভাইয়া ম্যানেজমেন্ট। 46 নাম্বার স্লাইডের পর থেকে আর কিছু দেখা যায় নাই কিন্তু। আপনার নেট ছিল না। কোনটা 46 কোনটা? নাম্বার স্লাইডের পর থেকে, 46 নাম্বার স্লাইডের পর থেকে আর কিছু দেখা যায় নাই। 46, লাস্ট 46 দেখছিলাম আমরা। হ্যাঁ এটা। এটা 46। জি জি। ও, যেটা বলছিলাম যে তাহলে 47 নম্বরে জাস্ট আর কিছুই ছিল না ভাইয়া, যে আমরা একটা স্যাম্পল যখন পাঠাবো, তাহলে স্যাম্পলের মধ্যে কি কি লেখা থাকবে এই জিনিসগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, ওয়ানসেট অফ ফিভারটা কিরকম, ওয়ানসেট অফ র্যাশটা কখন ছিল, কালেকশন ডেটটা, এবং কোন স্টেজ অফ র্যাশ আছে, পেশেন্টের এজ, এই জিনিসগুলো যাতে থাকে। তারপর এটা দেখেছিলাম যে আমরা কিভাবে কালেকশন করবো, সেটা দেখছিলাম একটা কটন বার দিয়ে 5টা জাস্ট কালেক্ট করতেছে, সেটা আমরা কালেক্ট করব। তারপরে ডিফারেন্সিয়াল আমরা দেখাচ্ছিলাম যে কিছু, যেটা এটা অলরেডি আগেই বলা, যেটা আমাদের একিউট র্যাশ উইথ ফিভার যেগুলো থাকে সেগুলো চিন্তা করব। এখন আসেন ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট পারপাসটা দুইটা ভাবে, এখানে একটা আমরা বলছিলাম ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউ, আর এপিডেমিওলজিক্যাল, যেটা পাবলিক হেলথ ইস্যু। সো মেডিকেল ম্যানেজমেন্ট বা পাবলিক হেলথ ইস্যু ছাড়া যদি আমরা চিন্তা করি, এটার আসলে খুব বেশি ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত আসলে যেগুলো ম্যানেজমেন্ট সবই হইলো মানে আন্ডার প্রসেস, মানে এগুলোকে বিভিন্ন জায়গায় ট্রায়ালে দেখা হচ্ছে, কিছু কিছু জায়গায় বিভিন্ন ধরনের ভ্যাকসিন বা কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যাপ্রুভ করা হয়েছে, বাট কোনোটাই এখনো ফিক্সড কোনো গাইডলাইন নেই যে ড্রাগ। সো ট্রিটমেন্ট ইজ অনলি সিমটোমেটিক। ইউজ সল্ট ওয়াটার রিন্সেস ফর, তোর মুখে যদি থাকে, মুখে যদি ঘা থাকে বা মুখে যদি ব্যথা হয়, তাহলে আপনি সল্ট ওয়াটার রিন্স করতে পারেন।
তারপরে আমরা যদি বডিতে ব্যথা হয় তাহলে ওয়ার্ম বাথ, বেকিং সোডা দিয়ে আপনি গোসল করতে পারেন। ওভার দ্য কাউন্টারে কিছু ব্যথার ওষুধ আমরা খেতেই পারি, প্যারাসিটামল খেতে পারি, ইবুপ্রোফেন এগুলো খাইতে পারি। মোস্ট ইম্পর্টেন্ট হলো যেটা আমরা বললাম, রিহাইড্রেশন থেরাপি, নিউট্রিশনাল সাপোর্ট, এবং মনিটরিং এবং ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন। ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশনের মধ্যে মোস্টলি ইম্পর্টেন্ট হলো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। যেহেতু আমরা বলছি র্যাশটা অনেক দিন থাকে, এইসব জায়গাগুলোতে কন্টামিনেশনের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ইজ ভেরি কমন, এবং দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন মোড অফ ডেথ ইন কেস অফ মাঙ্কি পক্স। সো সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আসেন তাহলে কি কি ড্রাগ এ পর্যন্ত আছে, এখন পর্যন্ত ইউজ হয়েছে। সবচেয়ে লেটেস্ট যেগুলো ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে এই যে টেকুবিরিমেট। এটা ইউরোপিয়ান মেডিসিন অ্যালার্জি, মানকিপক 2022 সালে এটাকে করা হচ্ছে। এছাড়া কমনলি যেগুলো ইউজ করা হয় সিডোফেভির, রিনসিডোফেভির, বেক্সিনিয়া ইমিউনোগ্লোবুলিন যেটা আমরা বলি। ডোজ গুলিতে আসলে খুব বেশি এগুলোতে সম্পর্কে এখনো পাইনি আমি। সিডোফেভিরের ক্ষেত্রে যেটা বলা হয়, সিডোফেভিরটা ডোজটা হলো 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে যদি আমরা দেই ওয়ান্স এ উইক, অ্যাটলিস্ট 2 সপ্তাহ দিব, ফলোড বাই মেনটেনেন্স 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট 2 উইকলি দিব, আনটিল টেস্ট নেগেটিভ। আমরা যখন টেস্ট নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত দিব। এখন এইসব ক্ষেত্রে টেস্ট নেগেটিভ পাওয়াটা খুব কঠিন, তবে আমরা যেটা শুরুতে করি সিডিকুবি যদি ইউজ করি, লিস্ট আমরা 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে ওয়ান্স ইন এ উইক লিস্ট 2 উইক দিব, ফলোড বাই রেসপন্স উপর ভিত্তি করে মেনটেনেন্স আমরা 2 সপ্তাহ পর পর 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দিব যদি রোগীর আনটিল রিজলভ। আর ব্রেন সিডোফ্লুইড তো বলেই দিছি, ওইটা এটাও একই জিনিস। 200 মিলিগ্রাম টু ডোজ বিআইডি ওরালি ফর 2 উইকস, টেকুমিরিবেটো 600 মিলিগ্রাম 2 উইকস, আর ভ্যাকসিন এগুলো আমরা দিতে পারি। দিস আর দ্য মেডিকেল ম্যানেজমেন্ট। এখন আসেন অ্যান্টিভাইরাল গুলো তাহলে কাদের দিব। আমরা যেটা বলছিলাম যে যদিও এই ড্রাগ গুলো এখনো পর্যন্ত সেইভাবে ওয়েল এস্টাবলিশ না, তারপর আমরা তো ইউজ করবো, তাহলে কাদের ইউজ করবো? যেটা সিভিয়ার ডিজিজ যদি থাকে, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট থাকে, প্রেগনেন্ট ব্রেস্ট ফিডিং মাদার থাকে, লেশন গুলো যেগুলো কমপ্লিকেটেড আমরা বলছিলাম, যদি নিয়ার দ্য মাউথ, আই এবং জেনিটেলিয়া। ভাই শুনতে পাচ্ছি না তো। ওনার মনে হয় আবার কারেন্ট চলে গেছে। আমি কি আবার ডিসকানেক্ট হয়ে গেছি? জি স্যার। জি ভাইয়া। এত ডিস্টার্ব করতেছে কেন? এখন দেখা যাচ্ছে? ভাইয়া 53 নম্বর স্লাইডে যান ভাইয়া। যাচ্ছি। এটা এখন দেখা যাচ্ছে ভাই? জি স্যার, জি দেখা ভাইয়া। যাচ্ছে। সো আমরা যেটা বলছিলাম যে কাদের অ্যান্টিভাইরাল দিব, সিভিয়ার ডিজিজ, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, প্রেগনেন্ট এন্ড ব্রেস্ট ফিডিং মাদার, এবং কমপ্লিকেশন যাদের হয়ে গেছে, যেসব লেশন গুলি অ্যারাউন্ড দ্য মাউথ, আইস এবং জেনেটিলিয়াতে হয়, তাদের আমরা অ্যান্টিভাইরাল গুলো দিব। স্পেশাল কেসের ক্ষেত্রে বলছি যাদের এইচআইভি থাকবে তাদের অবশ্যই এআরটি থেরাপি দিব, এবং যাদের এইচআইভি ডায়াগনোসিস করবো উইদিন 7 ডেজ এর মধ্যে এআরটিটা শুরু করবো, কারণ এটা একটা স্পেশাল কেস। আর কমপ্লিকেশনের ক্ষেত্রে আমি অলরেডি আগে বলছি যে মোস্ট কমন সেকেন্ডারি ইনফেকশন, ব্রঙ্কোনিউমোনিয়া, সেপসিস, এই তিনটাই খুব বেশি এখনো পর্যন্ত পাওয়া গেছে। এনকেফালাইটিস, কর্নিয়া ইনভলভমেন্টে ভীষণ লস হতে পারে, মায়োকার্ডাইটিস, ব্যালানাইটিস, প্রক্টাইটিস, এই জিনিসগুলো হতে পারে। কেস ফ্যাটালিটি রেশিও অলরেডি বলছি যে এটা আমরা আসলে 2.7%, এই বছর আমরা পাইছি, বাট অলমোস্ট 11% পর্যন্ত অলরেডি আমরা দেখাইছি, যেটা ক্লেড 2A পর্যন্ত হয়। এখন আসেন যেটা আমাদের পাবলিক হেলথ মেজার, যেটা আমাদের প্রিভেনশন। প্রিভেনশন হলো পাবলিক হেলথ যে ইস্যুটা। এখন প্রিভেনশনের ক্ষেত্রে দুই ধরনের প্রিভেনশন আমরা জানি, একটা প্রাইমারি প্রিভেনশন, একটা সেকেন্ডারি প্রিভেনশন। তো প্রাইমারি প্রিভেনশন আমরা ইমিউনাইজেশনের মাধ্যমেই করতে পারি, এন্ডেমিক কন্ট্রোলে, পার্সোনাল হাইজিন মেনটেন এবং ইন্টারন্যাশনাল পলিসি কিছু অ্যারেঞ্জ করে। এবং পোস্ট সেকেন্ডারি প্রিভেনশন তো পোস্ট যখন হয়ে যাবে তখন পোস্ট এক্সপোজার ভ্যাকসিনেশন। এখন
কিছু জিনিসের ক্ষেত্রে আমরা পরবর্তীতে যাব, যেটা আমাদের মানে মেজার অফ প্রিভেনশনের ক্ষেত্রে কিছু কিছু হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন প্রিভেন্ট করার জন্য, অ্যানিমেল টু হিউম্যান ট্রান্সমিশন প্রিভেন্ট করার জন্য ন্যাশনাল কিছু পলিসি থাকবে। হেলথ কেয়ারদের কি করব, হোম কেয়ার কি করবে, এটা আমরা একটু পরে দেখাবো। ভ্যাকসিনেশন সম্পর্কে যেটা শুরুতে বলছিলাম, যে ভ্যাকসিন সম্পর্কে একটা শর্ট নোট চলে আসলো। সো প্রাইমারি প্রিভেনশন এবং সেকেন্ডারি প্রিভেনশন দুটাতেই কিন্তু ভ্যাকসিনেশন খুব ইম্পর্টেন্ট। এই কথা অলরেডি আমি বলে ফেলছি যে স্মল পক্স এর ভ্যাকসিন অ্যাটলিস্ট 85% ইফেক্টিভ প্রিভেন্টিং মাঙ্কি পক্স, এবং এটা দুই ভাবেই কাজ করে, বোথ প্রি এক্সপোজার এবং পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস দুইটাতেই আমরা দিতে পারি। এখন তাহলে কোন ভ্যাকসিন গুলো এখনো পর্যন্ত এই মুহূর্তে বাজারে কোনগুলি অ্যাভেলেবেল এবং কোনগুলি অ্যাপ্রুভ? তাহলে কারেন্টলি অ্যাটলিস্ট তিনটা ভ্যাকসিন অ্যাপ্রুভ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেটে। এগুলো আসলে বেসিক্যালি রিপারপাস ইউজ অফ স্মল পক্স ভ্যাকসিন, যেটা ACM 2000, এটা অ্যাপ্রুভ এর দুটোই লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। জিনিওস FDA অ্যাপ্রুভ, এটাও লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এটা আমরা কাদের দিব? এটা দিতে হবে 18 ইয়ার্স এর মোর, যাতে অ্যাডাল্টের থাকবে। আমরা IM অথবা ইন্ট্রাডার্মাল ইনজেকশন দিব 2 ডোজেস 4 উইকস এপার। সো এটা মাথায় রাখতে হবে। আমরা এই দুইটা ভ্যাকসিনই আমাদের মোস্টলি এখন বাজারে, তিনটা যদিও বলতেছি, তিনটার মধ্যে এই দুইটা আমাদের মোস্টলি ইউজ করা যাচ্ছে, এবং আমরা দুইটা ডোজ দিব 4 সপ্তাহে পাঠে, আইদার ইন্ট্রাডার্মাল অথবা IM। আর এই যে ইম্পানেক্স, যেটা ইউরোপীয় ইউনিয়নে অ্যাপ্রুভ করা হয়েছে। আর দুইটা এখন আসলো আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা করছে, ওয়ার্ল্ড ওয়াইজ যখন আমরা যেটা বললাম, এর আগের যে দুটা ইউরোপীয় ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেটের অ্যাপ্রুভ করা, আর দুইটা ভ্যাকসিন যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করছে, যেটা হচ্ছে তার লিস্টেড যে ন্যাশনাল রেগুলেটরি অথরিটিস গুলো আছে, সেক্ষেত্রে সে দুইটা ভ্যাকসিন হচ্ছে MBABN আর একটা LC16। এইটা আর হচ্ছে যদি কোনো কারণে এই দুইটা অ্যাভেলেবেল না হয়, যেটা আমরা শুরুতেই দেখাইছিলাম, যেটা ইউনাইটেড স্টেট এবং ইউরোপীয় ইউনিয়নে হয়, ACM 2000, এটা আমরা কনসিডার করতে পারি। সো এই তিনটা ভ্যাকসিন এখন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ হলো মাস ভ্যাকসিনেশন ইজ নেইদার রিকোয়ার্ড নর রিকমেন্ডেড ফর মাঙ্কি পক্স এট দিস টাইম। কোনো দেশেই এখনো পর্যন্ত মাঙ্কি পক্স এর জন্য আইদার পোস্ট এক্সপোজার বলি, প্রি এক্সপোজার বলি, কোনোটারই মাস্ট ভ্যাকসিনেশনের কোনো রিকমেন্ডেশন এখনো করে নাই, বা কেউ এখনো এটা চেষ্টাও করে নেই। এখন সেটা বলছিলাম যে ভ্যাকসিনেশনে তাহলে প্রাইমারি প্রিভেনশনের ক্ষেত্রে আমরা প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস, পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস। প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস কাদের দিব? মোস্টলি আমরা যেটা বলছিলাম, উই দ্য পিপল আর ভেরি ভালনারেবল, তো হেলথ কেয়ার প্রফেশনালস, ল্যাবরেটরি পার্সোনাল এন্ড আউটব্রেক রেসপন্স টিম মেম্বার। আমাদের সাথে একটা আউটব্রেক রেসপন্সে যারা আরো কাজ করে, এর মধ্যে আমাদের অনেক কিছু থাকবে, আমাদের নার্স থাকবে, আমাদের যে আয়া বুয়া থেকে শুরু করে যারা যারা আমরা একটা হেলথ টিমে কাজ করি, কোভিড এর সময় যেরকম কাজ করছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যান সেক্স ট্রিটমেন্ট, আমি এটা শুরুতেই বলছিলাম, এদের ক্ষেত্রে আমরা প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস দিব। পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস দিব কাদের? যারা কন্টাক্ট অফ কনফার্ম কেস, যারা একটা কনফার্ম কেসের কন্টাক্টে আসছে। তাহলে কখন দিব? কনফার্ম কেসের কাছে আসলেই দিব না, দিতে হবে অ্যাট লিস্ট less than 4 days আফটার কন্টাক্ট উইথ সামওয়ান হু হ্যাজ এমপক্স, অথবা 14 দিন পর্যন্ত দেওয়া যায় যদি সিমটম ডেভেলপ না করে। তাইলে কন্ট্যাক্টের উইদিন 4 ডেজ এর মধ্যে শুরু করব, অথবা কন্ট্যাক্টের 14 দিনের মধ্যে দেওয়া যায় যদি সিমটম ডেভেলপ না করে। দিস আর দা প্রি এক্সপোজার এবং পোস্ট এক্সপোজার প্রোফাইলিসিস। এটা খুব ইম্পর্টেন্ট। প্রি এক্সপোজারটা আমরা মেইনলি মনে রাখবো হেলথ কেয়ার প্রফেশনাল, এই রিলেটেড যারা কাজ করবে, এবং মেন সেক্স ট্রিটমেন্ট। পোস্ট এক্সপোজার হলো কনফার্ম কেজের কন্ট্যাক্টে যারা থাকবে, উইদিন 4 ডেজ এর মধ্যে দিব, 14 ডেজ মধ্যে দেওয়া যাবে যদি র্যাশ না আসে। তো ভ্যাকসিনেশন যেটা ইন্টারনার্মাল দিচ্ছে দেখেন, এই ভ্যাকসিন গুলোর কিছু মাইনর সাইড এফেক্ট আছে। ফিভার হতে পারে, টায়ার্ডনেস, রেডনেস, ইচিং, এগুলো খুবই মাইনর সাইড এফেক্ট। এখন সেটা খুব বেশি ঝামেলা না। এখন আসেন প্রোটেক্টিভ মেজার। প্রোটেক্ট প্রথম করতে হবে ইউরসেলফ এন্ড আদার্স। এখন অ্যাভয়েড ক্লোজ কন্টাক্ট উইথ পিপল হু হ্যাভ সাসপেক্টেড অর কনফার্মড। তাইলে আপনি নিজেকে এবং অন্যকে বাঁচানোর জন্য এক নম্বর হলো ক্লোজ কন্টাক্ট। আপনি যখন, আমরা যারা হোয়েন কেয়ারিং এ পার্সন উইথ মাঙ্কি পক্স, আমরা কি করবো? তাইলে যখন একটা ইনফেক্টেড পার্সনের কোনো লেশন থাকবে, সেটাকে অবশ্যই চেষ্টা করতে হবে লাইট ব্যান্ডেজ আর ক্লথিং দিয়ে এটাকে ডেকে দেওয়া, এবং আমরা অবশ্যই মেডিকেল মাস্ক ইউজ করব, এবং পেশেন্টকে অবশ্যই করতে বলবো। স্কিন টু স্কিন কন্টাক্ট, এগুলো আমরা আগেই বলছি অলরেডি, এগুলি প্রিভেন্ট করতে হবে। ডিসপোজেবল গ্লাভস পরবো, হ্যান্ড রেগুলারলি সোপ এবং ওয়াটার অথবা অ্যালকোহল বেস যেটা হ্যান্ড রাব, এগুলো আমরা করবো। ক্লথ টাওয়াল যেগুলো থাকবে, এগুলো ওয়ার্ম ওয়াটার ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলবো।
মাস্ক তো আমরা বলছি, ক্লিন ডিসইনফেক্টেড কন্টামিনেটেড সারফেস যেগুলো, ডিসপোজাল কন্টামিনেটেড ওয়াশ, এগুলো করতে হবে। এখন আসেন ইন্ডিভিজুয়াল, যেটা অ্যাজ এ হোল আমরা বললাম, এখন হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন, হিউম্যান টু অ্যানিমাল ট্রান্সমিশন, এগুলো প্রিভেন্ট করার জন্য কি করবো? তাহলে আমরা যেটা শুরুতেই বলছিলাম যে একটা পাবলিক হেলথ মেজারমেন্টের মূল টার্গেট থাকে এই ট্রান্সমিসিবল যে চেইনটা ব্রেক করা। তো ট্রান্সমিশন চেইনটা ব্রেক করতে হলে আপনাকে সার্ভাইলেন্স ভেরি ইম্পর্টেন্ট। তাইলে সার্ভাইলেন্স এবং আইডেন্টিফিকেশন অফ দ্য নিউ কেস করে কোভিড এর সময় আমরা যেটা আসলে ফেল করছিলাম শুরুতে, সার্ভেলেন্স করে আমরা কেসকে আইসোলেশন করতে পারিনি দেখে কিন্তু একটা রেপিড স্প্রেড হয়েছে। সো এই জিনিসগুলোতে আমাদের এক নাম্বার হলো সার্ভেলেন্স এন্ড রেপিড আইডেন্টিফিকেশন অফ নিউ কেস, ক্লোজ কন্টাক্ট উইথ ইনফেক্টেড পার্সন গ্রেটার রিস্ক, হেলথ ওয়ার্কার শুড বি ইমপ্লিমেন্টেড স্ট্যান্ডার্ড। আমাদের প্রত্যেকটা জায়গায় যে স্ট্যান্ডার্ড হেলথ ইনফেকশন কন্ট্রোল প্রিকশন আছে সেগুলো আমরা ফলো করবো। আর যেটা বলছি প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড এগেইনস্ট স্মল পক্স ইনফেকশন, যেটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা শুরুতে বলছিলাম যে ভ্যাকসিনেটেড স্মল পক্স ভ্যাকসিন যেহেতু প্রোটেক্টেড, সো আমরা যারা হেলথ কেয়ার ওয়ার্কার বা আমরা যারা এই একটা আউটব্রেকের ম্যানেজমেন্টে থাকবো, তাদের মধ্যে যদি যারা স্মল পক্স ভ্যাকসিনেশন করা আছে সেই পার্সন গুলোকে আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু তার রিস্কটা অনেক কমে যাবে। এবং পেশেন্ট স্পেসিমেন মাস্ট বি সেফলি প্রিপেয়ার্ড ফর ট্রান্সপোর্ট অ্যাকর্ডিং টু গো গাইডলাইন, যেটা শুরুতেই বলছিলাম, সেই গাইডলাইন অনুযায়ী আমাদের ট্রান্সপোর্ট করবো। আর জেনেটিক ট্রান্সপোর্ট তাহলে কিভাবে করব? আনপ্রোটেক্টেড কন্টাক্ট উইথ ওয়াইল্ড অ্যানিমেল আমাদের বন্ধ করতে হবে, যেটা আমরা ওই যে আন্ডার কুক মিট খাওয়া যাবে না, ব্লাড এন্ড আদার পার্টস এর সাথে অ্যাভয়েড করতে হবে, যেটা অল ফুড কন্টেনিং অ্যানিমেল মিট অর পার্টস মাস্ট বি থ্রোলি কুকড। সো সেটা শুরুতেই বলছিলাম। আর যারা অ্যানিমেল নিয়ে কাজ করে, যারা আমাদের ভেটেরিয়ানস, তারা শুড বি অ্যাওয়ার অফ হাউ দ্য ডিজিজ ট্রান্সমিট ফ্রম অ্যানিমেল টু অ্যানিমেল, এবং দে শুড বি ইনফেকশন কন্ট্রোল প্রিকশন, তাদের নিজের প্রোটেকশনের জন্য। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইবার আউটব্রেকের জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল, যে সেক্সুয়াল কন্টাক্ট। সো alerted homosexual and bisexual men as it is spreading the community globally এবং precaution should be taken। এই গ্রুপটাকে বেশি এখন ভালনারেবল, তাদেরকে আমাদের যে কোনো ভাবে তাদের প্রিকশন নিতে বাধ্য করতে হবে। সো আমরা কি করব না? তাহলে এই যে এত কিছু বললাম যে পাবলিক হেলথ মেজারে আমরা এতগুলো জেনেটিক ডিজিজ, হিউম্যান টু হিউম্যান, এনিম্যাল টু হিউম্যান, এগুলো প্রিভেন্ট করবো, তাহলে এগুলো না, এগুলো তো করলাম না, তারপর হয়ে গেল, তারপরে কি করবো? তাইলে এক নাম্বার কথা হলো ডো নট পোক দ্য ব্লিস্টার অর স্কেচ সোর। যেখানে একটা স্কেচ বা একটা ব্যথা থাকবে ওখানে আমরা এগুলোকে স্কেচ করব না। যে এরিয়াটাতে ব্যথা থাকবে যখন স্কেপ হয়ে যাবে, স্কেপ হওয়ার আগ পর্যন্ত হিল হবে, তার আগ পর্যন্ত ওই জায়গাটাকে আমরা শেভ করবো না। তার মানে কি, আমরা কোচাকচি করে সেটাকে ফেলে দিব না। এবং যেটা আমরা বলছি যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, দেখেন এই জিনিসটা কন্টিনিউ করা যাবে না at least 21 days, অথবা ইউজ ব্যারিয়ার মেথড at least 3 মান্থ আফটার রিকভারি। আমরা যেটা বলছিলাম শুরুতে যে কন্টামিনেশন যে পিরিয়ডটা থাকবে at least 21 days, এই সময় সেক্সুয়াল কন্টাক্টে ইভেন পার্টনারের সাথেও করা যাবে না। এবং আফটার রিকভারি 3 মাস ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করার মতো জিনিস, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্রিভেন্টিভ মেথড এগুলো অলরেডি বলছি। এখন আসেন হেলথ কেয়ার প্রোভাইডারদের জন্য আমাদের কি কি করতে হবে, সেটা আমরা বলছি হেলথ কেয়ার সেটিং এ এটা স্ট্যান্ডার্ড প্রোটোকল যেটা আমরা ইউজ করব। এটাতে খুব বেশি কিছু জিনিস না, যেমন আমরা অ্যাক্টিভিটিস দ্যাট কুড রিসাসপেন্ড ড্রাইড ম্যাটেরিয়াল ফ্রম দ্য লেশন, এই কথাটা বলছিলাম যে আমি শুরুতেই বলছিলাম যে একটা লেশন যখন স্ক্রাব হয়ে যায়, ড্রাইড হয়ে যায়, ওইটাও কিন্তু ইনফেকশন থাকে। এইটা যাতে শরীর থেকে ছড়ে বিভিন্ন জায়গায় না যায়, এরকম অ্যাক্টিভিটিস বন্ধ করতে হবে। দ্যাট ইজ দেখো পোর্টেবল ফ্যান, ড্রাই ডাস্টিং, সুইপিং, ভ্যাকুয়াম ক্লিনার যেগুলো ইউজ করে বিভিন্ন জায়গায় বড় বড় হসপিটালে যেগুলো করে, এগুলো করা যাবে না পেশেন্ট। তারপরে যেটা বলছি সাসপেক্টেড এবং কনফার্ম কেস যেগুলো থাকবে, সিঙ্গেল পার্সন রুমের চেষ্টা করতে হবে উইথ ডেডিকেটেড বাথরুম, ওয়েল ফিটিং সোর্স কন্ট্রোল থাকতে হবে, যেমন কন্ট্রোল যেমন ফিটিং মাস্ক থাকতে হবে, স্কিন যেটা আগেই বলছিলাম লাইট ব্যান্ডেজ দ্বারা ঢেকে রাখবে। হেলথ কেয়ার প্রোভাইডাররা অবশ্যই পিপি ইউজ করবে, এবং ওয়াস্ট ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্টাল যে ইনফেকশন কন্ট্রোল সেটা আমাদের মেনটেন করতে হবে। বাসায় কি করবেন তাহলে? এটা তো হসপিটালে বললেন, একটা রোগী বাসায় ভর্তি করা লাগবে না, তখন কি করবেন? তাহলে আইসোলেশন থাকবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট থাকবে, হ্যান্ড হাইজিন, ক্লিনিং প্রসিডিওর, হাউস হোল্ড ডিসইনফেকশন থাকবে। তাহলে কতদিন করবো এটা? তাহলে কতদিন? অ্যাটলিস্ট 21 ডেজ, এই কথাটা মাথায় রাখতো। অ্যাটলিস্ট 21 ডেজ, যতদিন পর্যন্ত লেশনটা কন্টামিনেটেড। তাহলে আমাদের দেশে তাহলে গভর্নমেন্ট এই পর্যন্ত কি করছে এটা করার জন্য? যদিও এখনো পর্যন্ত বলা হয় যে আমাদের দেশে মানে গভর্নমেন্ট ডিটেক্টেড বা আমাদের যদি অ্যানাউন্স করা কোনো ন্যাশনালি অ্যানাউন্স করা কোনো
মাঙ্কি পক্সের পেশেন্ট এখনো কনফার্ম কেস এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তারপরও আমাদের দেশে কিছু প্রোটেকশন নেওয়া হয়েছে, স্পেশালি অ্যাওয়ারনেস বিল টু হেলথ কেয়ার প্রোভাইডার ইনক্লুডিং আমরা ডিস্ট্রিক্ট লেভেল সিএস এয়ারপোর্ট হেলথ কেয়ার অফিসার যেখান থেকে ইপিডেমিওলজিক্যাল স্প্রেডটা হয় সবাইকে এগুলোকে যাতে সার্ভেলেন্সটা ঠিক মতো হয়, আর্লি স্ক্রিনিং অফ দ্য সাসপেক্টেড কেস হয়। আইডিসিআর এর আমাদের এখানে মাঙ্কি পক্স ডিটেকশনের সকল ব্যবস্থা আছে, একটা হটলাইন আছে, এটাতে যোগাযোগ করলে আইডিসিআর থেকে আপনারা সবকিছু পাবেন। এবং ইনফেকশন ডিজিজ হসপিটাল মহাখালীতে আমাদের একটা আইসোলেশন ইউনিট অলরেডি রেডি করা আছে, যেটা আমাদের জন্য রোগীদের জন্য কাজে লাগবে। এখন আসেন, যেটা আমরা অলরেডি এগুলো বিভিন্ন সময় বলে ফেলছি, বলে ফেলার পরও যদি এখন যদি আমরা মাঙ্কি পক্স আর চিকেন পক্স কে পার্থক্য করতে বলি, দেখেন ইনকিউবেশন পিরিয়ডটা আমাদের ভেরিসেলা জোস্টারের যদি বেশি থাকে, মাঙ্কি পক্সের একটু কম। আর ভাইরাসের নাম তো জানেনই। ক্যারেক্টারিস্টিক্স হলো লেশনটা কি, লেশনটা দুইটা জিনিস দেখবেন, কয়েকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। একটা হলো যেটা মানকি পক্সের ক্ষেত্রে শুরুতে বলছিলাম, পাম এন্ড সোলে কমনলি ডেভেলপ করবে, ওইখানে পাম এন্ড সোলে খুব বেশি থাকবে না। প্রোড্রোমাল ইলনেস পিরিয়ড বাই 2 to 3 days। এবং যেটা আমাদের চিকেন পক্সে যেটা হয়, আমাদের ফিভার র্যাশ, কিন্তু আগে অনেক সময় দেখা যায় র্যাশ পিরিয়ড বাই ফিভার হয়, আর এখানে ফিভার পিরিয়ড বাই র্যাশ হয়। এই কথাটা মাথায় রাখবেন। দুইটা পয়েন্ট অলরেডি বলা হয়েছে, যেটা স্কাবটা অ্যাটলিস্ট 4 উইকস পর্যন্ত এটা হিল হয়, যতদিন হিল হয় ততদিন এটা ইনফেকশাস। আর চিকেন পক্সের ক্ষেত্রে 14 ডেজে এটা স্কেপ হয়ে যেতে পারে এবং এটা নন ইনফেকশাস। আর লিম্ফেডেনোপ্যাথির কথা বলছি, যে এখানে লিম্ফেডেনোপ্যাথি থাকে, বাকিগুলোতে লিম্ফেডেনোপ্যাথি থাকে না। মিজেলস এর ক্ষেত্রেও যদি চিন্তা করি একই জিনিস, খুব বেশি এখানে পার্থক্য নাই। লিম্ফেডেনোপ্যাথি এটাতে থাকে আর কোনোটাতেই থাকে না। র্যাশ গুলো দেখেন ইউজুয়ালি মানকি পক্স স্লোলি ডেভেলপ করে, আর বাকিগুলোতে রেপিড ডেভেলপ করে। আমরা যেটা শুরু বলছি ফেসে দিয়ে শুরু হয় পামসোল, বাকিগুলোতে ইউজুয়ালি পামসোল ইউজুয়ালি হয় না। সো মিজেলসে হতে পারে, বাট মাঝে মাঝে, এটা খুব রেয়ারলি না। যেটা আমাদের ক্ষেত্রে আমরা যেটা ফেসে আমরা দেখাইছিলাম যে 95% ক্ষেত্রে এবং 75% ক্ষেত্রে পামসোলে হয়। সো এই জিনিসগুলো হয় না। এবং ডেথ ইউজুয়ালি মাল্টি বক্সে যেটা বলছিলাম আমরা 11% পর্যন্ত, বাকিগুলোতে আসলে ডেথ খুব রেয়ার। সো this is all about monkeypox for the examinee, not as a whole monkeypox. As a whole monkeypox বলতে গেলে আসলে আরো অনেক কিছু বলা দরকার, সেটা না। এটা আসলে একটা পরীক্ষা ওরিয়েন্টেড লেকচার। আমরা পরীক্ষার জন্য কোন জিস কথাগুলো জানবো সেটা আমি চেষ্টা করছি আর কি একটা এগুলো রেডি করার। আমার মনে হয় আমরা যদি এটা একটু একটু রিক্যাপিচুলেট করতে পারি পরীক্ষার জন্য এনাফ। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে। সো আমরা যেটা আজকের যে টার্গেট ছিল, যে আমাদের সময় প্রায় শেষ, আজকে অক্টোবর মাসের 1 তারিখ। আমরা অক্টোবর মাসের 1 তারিখটাকে বেছে নিয়েছি, যে আমাদের এখন আর সময় আছে মাত্র 3 মাস। তো সময় আর নাই, নেক্সট এক্সামিনেশন ইজ ভেরি নকিং এট দ্য ডোর। সো ডোন্ট বি লেট এন্ড গেট রেডি ফর এক্সাম। এখন এক্সাম রেডি হওয়ার সময় আপনাদের আপনাদের এক্সামের মানে জার্নিটা একদম কি বলবো, গাড়ির যে হাইস্ট গতি থাকে সেই গতিতে যাতে আজকে থেকেই শুরু হয়, সেই জন্য আমাদের আজকের এই লাইভ সেশন। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। কারো কোনো কোশ্চেন নাই? কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা শেষ করব। তবে আমার মানে কিছু সাজেশন হইলো, যেটা যে আমরা যেটুক পড়ানোর চেষ্টা করছি এটুক যদি আমরা একটু রিক্যাপিচুলেট করি, প্রথম থেকে আমরা যদি একটু সামারি তৈরি করি, আমরা কি শিখবো, আমাদের মোস্ট হলো কেস ডেফিনেশন গুলো আমরা শিখবো। কেস ডেফিনেশনের পর আমাদের কি কি ক্যারেক্টারিস্টিক সিমটম, মোস্টলি র্যাশের ক্যারেক্টারিস্টিক্স গুলো কিরকম থাকে, আমরা ডায়াগনোসিস কিভাবে করব, আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ক্লিনিক্যাল পারপাস আমরা করব, একটা পাবলিক হেলথের ক্ষেত্রে। পাবলিক হেলথের ক্ষেত্রে দুইটা, একটা হলো ভ্যাকসিনেশন এন্ড অ্যানাদার ইম্পর্টেন্ট দিস আমাদের যেটা প্রিকশন মেজার। এই জিনিসগুলোকে আমরা এই হাইডলাইনে করে যদি আমরা একটু করি, আমার মনে হয় এটা পড়তে খুব বেশি সময় লাগবে না। আপনারা আজকেই যদি আবার সবাই একটু নিজেরা দেখে দুই একটা জিনিস আরো এক্সট্রা অ্যাড করতে চান, কোথাও থেকে অ্যাড করে এটা রেডি করে ফেলেন, আমার মনে হয় মান্কি পক্স নিয়ে আপনাদের পরীক্ষার আগে আর এটা নিয়ে খুব বেশি ঝামেলা করতে হবে না আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আরমান, আসসালাম। আচ্ছা ওই পরীক্ষার ব্যাপারে কি কোনো পরিবর্তন আসছে কি? এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিশ আসেনি। আসেনি তাই না?
না না, এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ আসেনি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া কি পরিবর্তন আসতে পারে পরীক্ষার? এটা আপনারা যারা আন্দোলন করতেছেন তারা জানেন, আমার তো মনে হয় কিছু আসবে না। হুম। বিসিপিএস খুব জাম দিয়ে কিছু করে না ভাই। হ্যাঁ, যে আপনাদের অনেকে দেখলাম যৌক্তিক দাবি আছে, এগুলো বিসিবিএস এর কাউন্সিলে আলোচনা হবে, আলোচনা করে তারপরে হয়তো অনেক কিছু করবে। বাট এই পরীক্ষাতে আগামী নেক্সট সেশনে কোনো পরীক্ষায় খুব একটা চেঞ্জ আসবে এটা আশা করাটা বোকামি হবে। এই নিয়ে কেউ কোনো আশাবাদী হয়েন না, পজিটিভ কিছু না দেখে বর্তমান যে নিয়ম আছে সেই নিয়মে কি নিজেকে রেডি করেন। আমার মনে হয় না নেক্সট জানুয়ারিতে কোনো পরীক্ষায় কিছু আপনার চেঞ্জ হবে, হইলেও সেটা পরে যদি হইতে পারে। বাট এই পরীক্ষায় আপনাদের জন্য কোনো নিয়ম ব্যত্যয় কিছু ঘটবে না আমার মনে হয়। 1 থেকে 7 নাম্বার স্ল্যাট যে চাচ্ছিলেন, 1 নাম্বার স্ল্যাট তো দেখার কিছু নেই, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, 4 নাম্বারে 4, 5, 6, 7। আর কারো কোনো কোশ্চেন? তাহলে আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করি, যোগ্যতা ভাই। জি স্যার, থ্যাংক ইউ। শেষ করতে পারি। ওকে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। জি, আসসালামু আলাইকুম।